এটা কুমিল্লা বোর্ডে এসছে 2023 সালে। কি বলছে এখানে দেখো, জমির পরিমাণ দেয়া আছে। তো জমির পরিমাণ এটা হলো উৎপাদনের একটা উপকরণ, আর কি দেয়া আছে, শ্রম, এটা আরেকটা উপকরণ। তো আমরা দেখতে পাচ্ছি জমির পরিমাণটা কি সেম, তার মানে আনচেঞ্জ, ফিক্সড। আর শ্রম নামক উপকরণটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, বাড়তেছে। মোট উৎপাদন এখানে দেয়া আছে, তো মোট উৎপাদন চেঞ্জ হচ্ছে। আর এখানে কি দেয়া আছে বলো তো, প্রান্তিক উৎপাদন দেয়া আছে। তো কোয়েশনের মধ্যেই তোমার মোট উৎপাদন, প্রান্তিক উৎপাদন দিয়ে দিস। আচ্ছা, আমরা কোয়েশনটাকে যদি একটু অ্যানালাইসিস করি কেমনটা হয় দেখো। আমরা জানি প্রতি এক একক শ্রম পরিবর্তনের ফলে মোট উৎপাদন যতটুকু চেঞ্জ হবে সেটাই হলো কি প্রান্তিক উৎপাদন। তাহলে বলো তো এখানে আমার শ্রম চেঞ্জ হয়েছে কত, এক, ফলে আমার মোট উৎপাদন বেড়ে গেছে কত, 40। তাহলে এক একক শ্রমের পরিবর্তনের ফলে আমার মোট উৎপাদন পূর্বের তুলনায় বেড়ে গেছে কত, 40, 40। সো 40 হলো দ্বিতীয় শ্রমিকের প্রান্তিক উৎপাদন। আবার দেখো এইখানে শ্রম বেড়ে গেছে কত, এক একক, ফলে আমার মোট উৎপাদন বেড়ে গেছে কত, 30। তাহলে তৃতীয় জন শ্রমিক নিয়োগ করার ফলে আমরা বাড়তি উৎপাদন পেলাম কত, 30। সো 30 হলো তৃতীয় জন শ্রমিকের প্রান্তিক উৎপাদন। আবার বলো তো শ্রম বেড়ে গেছে কত, 1, ফলে মোট উৎপাদন বেড়ে গেছে কত, 20। তার মানে আমরা বুঝতে পারলাম এক একক শ্রম বাড়ার কারণে মোট উৎপাদন বেড়েছে 20। সো চতুর্থ জন শ্রমিকের প্রান্তিক উৎপাদন কত, 20। আর প্রথম জন যে শ্রমিক তার প্রান্তিক উৎপাদনটা আমরা কিভাবে পাবো, প্রথম জন শ্রমিকের যে গড় উৎপাদন সেটাই হলো প্রথম জন শ্রমিকের প্রান্তিক উৎপাদন। তার প্রথম জন শ্রমিকের মোট উৎপাদন কত, 50। তো 50কে 1 দিয়ে ভাগ দিলে কত হয়, 50 হয়। সো 50 হলো প্রথম জন শ্রমিকের প্রান্তিক উৎপাদন। ক্লিয়ার? আচ্ছা, এগুলো আমি এমনিই বলতেছি। তো মোট উৎপাদনটা চেঞ্জ হয়েছে কার কারণে বলো তো, শ্রমের চেঞ্জিংয়ের কারণে। সো এখানে শ্রম হচ্ছে পরিবর্তনশীল উপকরণ। ওকে, আর জমির পরিমাণ এটা তো সবসময় সেম ছিল, তার মানে এখানে জমিটা হলো ফিক্সড উপকরণ বা স্থির উপকরণ, রাইট? আচ্ছা, কোনো কারণে যদি আমাদেরকে গড় উৎপাদনের পরিমাণ বের করতে বলে, ধরো আমাদেরকে গড় উৎপাদন বের করতে হবে, তখন আমরা কি করব বলতো, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন তো দিয়েই দিস। তো গড় উৎপাদন আমরা কিভাবে পাই, আমরা মোট উৎপাদন অর্থাৎ টিপিকে ভাগ দিব কি দিয়ে, পরিবর্তনশীল উপকরণ দিয়ে অর্থাৎ এল দিয়ে, রাইট? তাহলে আমি যদি 50কে 1 দিয়ে ভাগ দিই কত হয়, 50। এখানে গড় উৎপাদন কত হবে, 50। আবার দ্বিতীয় রোতে আমি 90কে ভাগ দিব কত দিয়ে, 2 দিয়ে। সো গড় উৎপাদন পাওয়া যাবে কত, 45। তৃতীয় রোতে 120কে আমি ভাগ দিব কত দিয়ে, 3 দিয়ে। তাহলে গড় উৎপাদন পেয়ে যাব কত, 40। আচ্ছা, লাস্ট রোতে 140কে ভাগ দিব কত দিয়ে, 4 দিয়ে। তাহলে আমরা গড় উৎপাদন পেয়ে যাব, তাই না বলো? কত পেয়ে যাব, 35। এরকম হবে না? ওকে, তো আমরা কি বুঝতে পারলাম? আচ্ছা, জাস্ট আমরা কিন্তু কোয়েশ্চেনটাকে অ্যানালাইসিস করতেছি, আমরা কিন্তু কোনো উত্তরে যাই নাই। আমি জাস্ট তোমাদেরকে প্রশ্নটা বোঝাচ্ছি যে এখানে একটা প্রশ্ন দেওয়া আসছে। তো এই প্রশ্নে স্থির উপকরণ দেওয়া আসছে, পরিবর্তনশীল উপকরণ দেওয়া আসছে, মোট উৎপাদন দেওয়া আসছে, প্রান্তিক উৎপাদনটাও দেওয়া আসছে। চাইলে গড় উৎপাদনটাও দিয়ে দিতে পারতো, আর না দিলেও সমস্যা নেই, আমরা বের করতে পারি, তাই না বলো? এই আর কি। আচ্ছা, এখন ক নম্বর কোয়েশ্চেন, গড় ব্যয় কি? আচ্ছা, ওটা ব্যয়, ওটা আলাদা আরেকটা সেগমেন্ট। হ্যাঁ, তো আমরা এটা বলতে পারি যে মোট উৎপাদনের জন্য আমাদের যে উপকরণ খরচ সেটাকে আমরা কি বলি, মোট ব্যয়। আর মোট ব্যয়কে আমরা যদি পরিবর্তনশীল উপকরণ সংখ্যা দ্বারা ভাগ দেই বা উৎপাদন সংখ্যা দ্বারা ভাগ দেই তাহলে কি পাবো, গড় ব্যয়। মোট উৎপাদন ব্যয়কে উৎপাদন সংখ্যা দ্বারা যদি ভাগ দেওয়া হয় তাহলে কি পাওয়া যাবে, গড় ব্যয়। যেমন ধরো আমি 10টা পণ্য তৈরি করছি, 150 টাকা খরচ হয়েছে। এখানে 150 টাকা, 150 টাকা, এটা কি আমার মোট ব্যয়। এই 150 টাকা মোট ব্যয় হয়েছে কয়টা পণ্যের জন্য, 10টা পণ্য উৎপাদনের জন্য। তাহলে আমি মোট ব্যয় 150কে ভাগ দিব উৎপাদন সংখ্যা 10 দিয়ে। তাহলে আমি কত পাচ্ছি, 15 টাকা। এই 15 টাকা হলো গড় ব্যয়। ওকে, আচ্ছা, এরপরে বললো স্বল্পকালে স্থির ব্যয়ের উপাদানগুলো কি কি। আচ্ছা, স্বল্পকালীন সময়ে আমরা কিভাবে বুঝবো যে এটা স্বল্পকালীন উৎপাদন? স্বল্পকালীন সময়ে স্থির উপকরণ থাকবে, আর দীর্ঘকালীন সময়ে কোনো স্থির উপকরণ থাকবে না, সবগুলো পরিবর্তনশীল উপকরণ, তাই না?
আচ্ছা, তো স্থির উপকরণগুলো কি? যেমন ধরো আমার যদি কোনো কারখানা থাকে, তাহলে কারখানার ভাড়া এটা কি স্থির উপকরণ? কারণ হলো আমি যত বেশি পণ্য উৎপাদন করি আমার ভাড়া কি বাড়বে? কম উৎপাদন করলে কি ভাড়া কমবে? আমি যদি 1 মাস উৎপাদন না করি তাহলে কি ভাড়া মাফ হবে? নো, অলওয়েজ প্রত্যেকটা সিনারিওতে আমার টোটাল ভাড়া কি থাকবে? সেম থাকবে। সো আমরা বলতে পারি যে ধরো অফিস ভাড়া, কারখানা ভাড়া, তারপর কর্মচারীদের বেতন, ওকে, এরপর আমরা যে সমস্ত সম্পদগুলো ইউজ করি উৎপাদন কাজে, মেশিনারিজ অথবা প্ল্যান্ট, এদের যে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন, অবচয়, এটাও কিন্তু ফিক্সড। তো এইগুলোই হলো স্বল্পকালীন উৎপাদনের ক্ষেত্রে স্থির উপকরণ। বুঝতে পারছো? আচ্ছা, গ কি বললো? উদ্দীপকে উল্লিখিত সূচিতে উৎপাদনের কোন বিধিটি কার্যকর হয়েছে ব্যাখ্যা করো। তো এই যে সূচিটার দিকে যদি আমরা তাকাই, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রান্তিক উৎপাদন প্রথমে যা ছিল পরের বার কি তার চেয়ে কম, তারপরের বার আরও কম, তারপরের বার আরও কম। তারপরে আমাদের প্রান্তিক উৎপাদনটা ক্রমান্বয়ে কি হচ্ছে? কমতেছে। আমরা কিন্তু উৎপাদনের পরিবর্তনশীল উপকরণটা সেমভাবেই বাড়াচ্ছি, এক 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 করে বাড়াচ্ছি। আমার মোট উৎপাদনও বাড়তেছে, কিন্তু প্রতিবার কি সেমভাবে বাড়তেছে? আচ্ছা, বাড়তেছে না। প্রতিবার কি পূর্বের তুলনায় পরের বার বেশি করে বাড়তেছে? উত্তর হলো না, তাও না। প্রতিবার পূর্বের তুলনায় পরের বার বাড়তেছে, বাট যেভাবে বাড়ার কথা তার চেয়ে কম কম করে বাড়তেছে। যেমন প্রথম জন ছিল 50, তাহলে 2 জন মিলে 100 হওয়ার কথা, হয়েছে কত? 90। যা হওয়ার কথা তার চেয়ে কম। আবার 2 জন যদি 90 হয়, তার মানে একজন কত? 45, তাহলে 3 জন মিলে কত হওয়ার কথা? 135 হওয়ার কথা। বাট 3 জন মিলে কি 135 হয়েছে নাকি 120? 135 বেড়েছে, বাট 135 হয় নাই, তার চেয়ে কম। আবার যদি 3 জন মিলে 120 হয়, তার মানে একজন কত? 40, তাহলে 4 জন মিলে কত হওয়ার কথা? 160। 160 কি হয়েছে? না। তাহলে 160 না হয়ে কত হয়েছে? 140। তার মানে আমরা দেখলাম প্রতিবার বাড়ছে, বাট যেভাবে বাড়ার কথা সেভাবে বাড়ে নাই, তার চেয়ে কম কম করে বাড়ছে। দ্যাটস ওয়াই আমরা প্রান্তিক উৎপাদনের দিকে তাকালে দেখতে পাই আমার প্রান্তিক উৎপাদন প্রথমে যা ছিল পরের বার কি তার চেয়ে কম। যদিও আমি লেবার একজন বাড়াইছি, বাট প্রথমের চেয়ে পরের বার আমার প্রান্তিক উৎপাদনটা কম বেড়েছে। আবারও আমি লেবার একজনই বাড়িয়েছি, অর্থাৎ আমি লেবার সমানভাবে বাড়াচ্ছি, কিন্তু প্রান্তিক উৎপাদন কি করতেছে? পূর্বের তুলনায় পরের বার কম, পরের বার আরও কম, তারপরের বার আরও কম, এইভাবে বাড়তেছে। তার মানে এখানে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা কার্যকর হয়েছে। বা এই যে টেবল বা সিনারিও, এটা বেসিক্যালি উৎপাদনের ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিকে নির্দেশ করতেছে। ওকে স্যার, বুঝতে পেরেছ? গুড। ঘ কি বললো? উদ্দীপকে উল্লেখিত বিধিটি কৃষি ছাড়া আর কোন কোন ক্ষেত্রে প্রয়োগ হতে পারে বলে তুমি মনে করো? স্যার, বেসিক্যালি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা সবচেয়ে বেশি কার্যকর হলো কৃষিক্ষেত্রে। কোন ক্ষেত্রে? কৃষিক্ষেত্রে। কৃষিক্ষেত্রেতে যদি এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি প্রযোজ্য না হতো তাহলে কি ঘটতো জানো? যেমন ধরো সাপোজ একটা পরিবারের জন্য বা ধরো একটা সমাজ বা একটা গ্রামের জন্য ধরো 10,000 মণ ধান দরকার। ওকে, তো 10,000 মণ ধান দরকার। যদি কৃষিক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা কার্যকর না হতো তাহলে পুরো গ্রামের পুরো ধানের চাহিদাটা 1 কাঠা জমি থেকেই কিন্তু বা 1 বিঘা জমি থেকেই কী করা যেত? পূরণ করা যেত। কারণ ধরো আমাদের 1 বিঘা জমি আছে, তো 1 বিঘা জমির মধ্যে আমি একজন শ্রমিক নিয়োগ করছি, আমার ধান উৎপাদন হচ্ছে কত? ধরো 100 মণ। তো 2 জন শ্রমিক নিয়োগ দিলে কত হবে? 200 মণ। 3 জন দিলে কি হবে? 300 মণ। 4 জন দিলে কি হবে? 400 মণ। তার মানে 1 বিঘা জমির মধ্যে আমি কি করতাম? ওই ধরো 10,000 মণ ধান পাওয়ার জন্য যেই কয়জন শ্রমিক দরকার ওই কয়জন শ্রমিক আমি কি করতাম? নিয়োগ করে দিতাম। বাস 10,000 মণ ধান পেয়ে গেছি, পুরো গ্রামের মানুষের চাহিদা পূরণ, আর বাকি জমিগুলোরে আমরা অন্য কাজে ইউজ করতাম, তাই না বলো? কিন্তু বাস্তবে কি এটা সম্ভব? নো, এটা কিন্তু সম্ভব না। কারণ আমরা জানি ওই যে 1 বিঘা জমি, এটার একটা সর্বোচ্চ ক্ষমতা আছে, এটার উর্বরতার একটা বিষয় আছে এবং উৎপাদনের সর্বোচ্চ একটা সীমা আছে। ওই সীমা পর্যন্ত আমি যদি শ্রমিক বাড়াই উৎপাদন বাড়বে, এরপরে গিয়ে কি আর উৎপাদন বাড়বে? না। এরপরে আমি শ্রমিক বাড়ালে, পুঁজি বাড়ালে উৎপাদন বাড়বে তো না, উল্টার উৎপাদন কি হইতে থাকবে? কমতে থাকবে। কারণ
1 বিঘা জমির মধ্যে 100 জন শ্রমিক কি কাজ করার মতো যথেষ্ট মানে সুযোগ আছে? তখন ওরা কাজ না করে মারামারি শুরু করবে। অথবা 1 বিঘা জমির মধ্যে 100 জন শ্রমিক যদি একত্রিত হয় তো কোথায় মানে খনন করবে, কোথায় সেচ দিবে, কোথায় বীজ বপন করবে, কোথায় সার দিবে? ওগুলো কাজের কাজ কিছুই হবে না, আর উৎপাদন কি হবে? কমবে। তার মানে আমরা বুঝতে পারলাম যে কৃষিক্ষেত্রে, জমির ক্ষেত্রে তুমি শ্রম বা পুঁজি বা উপকরণ বাড়ালেই যে তোমার উৎপাদন বাড়তে থাকবে এটা সঠিক না। একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত হয়তো বাড়বে, এরপরে আস্তে আস্তে উৎপাদনের পরিমাণ কি হবে? কমতে থাকবে। এই কারণে কৃষিক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা কি কার্যকর। দ্যাটস ওয়াই আমরা একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত কী করতে পারি? ভূমি থেকে বা জমি থেকে উৎপাদন পেতে পারি। এর বেশি আর উৎপাদন পাওয়া আমাদের পক্ষে সম্ভব না। এর বেশি উৎপাদন পেতে গেলে তোমাকে ভূমি বাড়াইতে হবে বা ভূমির যোগানটা কী করতে হবে? বৃদ্ধি করতে হবে। ওকে, তাহলে ভূমির ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা কি প্রযোজ্য? কেন? বিকজ এখানে উর্বরতার বিষয় আছে, ভূমির আকৃতির বা পরিমাণের বিষয় আছে, প্রাকৃতিক বিভিন্ন বিষয় আছে। এই সমস্ত কারণে তুমি শুধুমাত্র উপকরণ বাড়ালেই যে ভূমি থেকে উৎপাদন বাড়বে এটা সম্ভব না। একটা নির্দিষ্ট পরিমাণের পর গিয়ে উৎপাদন কমতে থাকবে। তো এটাকেই এর জন্যই বলা হয় যে কৃষিক্ষেত্রে কোন বিধিটা কার্যকর? ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা কার্যকর। এখন এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা আর কোন কোন ক্ষেত্রে কার্যকর? শুধু কি কৃষিক্ষেত্রেই কার্যকর? উত্তর হলো না। শুধুমাত্র কৃষিক্ষেত্রে না, আরও অন্যান্য ক্ষেত্র আছে যেখানে এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা কি কার্যকর। এটা শিল্প খাতেও হইতে পারে। ওকে, এটা খনিজ খনিজ খাতেও হইতে পারে। হ্যাঁ, এটা মনে করো আরও বিভিন্ন খাতে হইতে পারে। হ্যাঁ, তো আমরা এই কোয়েশ্চেনটার একটু ডিটেলস দেখি উত্তরগুলো কেমন হবে। আচ্ছা স্যার, তো এখানে ক নাম্বার কোয়েশ্চেন কি? গড় ব্যয় কাকে বলে? খ নাম্বার কোয়েশ্চেন কি? স্বল্পকালে স্থির ব্যয়ের উপাদানগুলো কি কি? তো দেখো, আমরা ক আর খর অ্যান্সারটা যদি বলি যে উৎপাদনের ক্ষেত্রে কোনো দ্রব্য উৎপাদনের মোট ব্যয়কে মোট উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাই হলো গড় ব্যয়। অলরেডি এটা আমরা জানি। অর্থাৎ মোট উৎপাদন ব্যয়কে আমরা কি করব? মোট উৎপাদন পরিমাণ দিয়ে ভাগ করব, তাহলে আমরা কি পেয়ে যাব বলো তো? গড় ব্যয় পেয়ে যাব। খ কি বলছিল? স্বল্পকালে স্থির ব্যয়ের উপাদানগুলো কি কি? তো স্বল্পকালে উৎপাদনের ক্ষেত্রে স্থির ব্যয় তো থাকবে। তো আমরা কীভাবে চিনব যে কোন ব্যয়গুলো স্থির ব্যয়? অলরেডি আমরা জানি, ভাড়া, বেতন, তাই না, অবচয়, অবলোপন, এরা সবাই কী ব্যয়? স্থির ব্যয়। তো এখানে ওইরকমই বলা আছে যে কারখানার ভাড়া, অবচয়, দীর্ঘকালীন ঋণের সুদ, স্থায়ী শ্রমিকের মজুরি ইত্যাদি, এগুলো হচ্ছে স্থির ব্যয়। ওকে, আচ্ছা, এরপরে এখানে গ বলছে উদ্দীপকে উল্লিখিত সূচিতে উৎপাদনের কোন বিধিটি কার্যকর হয়েছে ব্যাখ্যা করো। তো আমরা কিন্তু প্রান্তিক উৎপাদনের দিকে তাকালেই বুঝতে পারি যে এখানে কোন বিধিটা কার্যকর হয়েছে? ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা কার্যকর হয়েছে। বাট তুমি যদি জাস্ট লিখে দাও গ ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর, বা শেষ হয়ে গেল, মার্কস পাবা? নো। তাহলে এটাকে এক্সপ্লেইন করার জন্য অফকোর্স ইউ হ্যাভ টু শো দ্য গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। ওকে, তো আমরা এখন একটা চিত্র এঁকে নিতে পারি। তো চিত্র আমরা কিভাবে আঁকবো? দেখো, ফার্স্টে আমরা একটা কোণ আঁকলাম, ও এক্স ও ওয়াই। এই ভূমি অক্ষে আমরা কাকে দেখাবো বলো তো? শ্রমকে। পরিবর্তনশীল উপকরণটাকে আমরা ভূমিতে দেখাবো। আর লম্ব অক্ষে আমরা কাকে দেখাবো বলো তো? প্রান্তিক উৎপাদনকে। কাকে স্যার? প্রান্তিক উৎপাদন বা মার্জিনাল প্রোডাকশন, এমপিকে। এখন বলো তো তোমার শ্রম কয়টা? 1 2 3 4। তাহলে আসো আমরা ঘর আঁকি। 1 2 3 4, 1 2 3 4। আচ্ছা, প্রান্তিক উৎপাদন সর্বনিম্ন কত? 20, সর্বোচ্চ কত? 50। তা 10 10 10 করে আমরা নিতে পারি। হ্যাঁ, 10 সেম ব্যবধান, 20 সেম ব্যবধান, 30 সেম ব্যবধান, 40 সেম ব্যবধান, 50। 10 20 30 40 50। ওকে স্যার? ওকে, আচ্ছা, এবার আমরা কি করব? আমরা ওই যে সংমিশ্রণ বিন্দুগুলোকে ফাইন্ড আউট করব। তাহলে যখন শ্রম যখন 1, তখন প্রান্তিক উৎপাদন কত? 50। এই পয়েন্টটা, রাইট? আচ্ছা, শ্রম যখন 2, তখন প্রান্তিক উৎপাদন কত? 40। এই বিন্দুটা। আচ্ছা, শ্রম যখন 3, তখন প্রান্তিক উৎপাদন কত? 30।
আচ্ছা, শ্রম যখন 4, প্রান্তিক উৎপাদন কত? 20। এটা এখন আমরা কি করব স্যার? আমরা এই বিন্দুগুলোকে যোগ করে দিব। তো আমরা যেটা পেলাম, এই রেখাটার নাম কি স্যার? এমপি রেখা। এই রেখাটাই হচ্ছে এমপি রেখা, বা আমরা এখানে এমপি দিতে পারি, এমপি প্রাইম। এটা হলো এমপি আর এটা এমপি প্রাইম। বাঁ থেকে ডান দিকে কি? নিম্নগামী। ওকে, আচ্ছা, তার মানে আমরা শ্রমের মানে শ্রম নামক উপকরণটা বাড়াচ্ছি, ফলে আমাদের প্রান্তিক উৎপাদন আস্তে আস্তে কি হচ্ছে? কমতেছে। উপকরণ বাড়তেছে বাট প্রান্তিক উৎপাদন কমতেছে, অর্থাৎ উপকরণের সাথে প্রান্তিক উৎপাদনের সম্পর্কটা কি? ঋণাত্মক, যেটা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিকে নির্দেশ করে। ওকে, এটাই এক্সপ্লেইন করা হয়েছে এখানে। ওকে স্যার। আচ্ছা স্যার, এবার আমরা ঘ নাম্বার কোয়েশ্চেনের উত্তরটা দেখি। যে এই যে আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা দেখলাম, তো এটা কি শুধুই কৃষিক্ষেত্রে প্রযোজ্য? প্রশ্ন করছে যে এটা কি শুধু কৃষিক্ষেত্রে প্রযোজ্য? উত্তর হলো না, এটা শুধুমাত্র কৃষিক্ষেত্রে প্রযোজ্য না। তবে কৃষিক্ষেত্রে অলওয়েজ ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটাই কি? প্রযোজ্য বা কার্যকর। বাট কৃষি খাত ছাড়াও আরও কিছু খাত আছে, যে খাতগুলোতে আমরা কি দেখতে পাবো? ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটাকে দেখতে পাবো। যেমন এই যে এখানে দেয়া আছে, শিল্প খাতে, খনিজ খাতে, বনজ সম্পদ খাতে কি স্যার? ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা কি? প্রযোজ্য। ওকে, অর্থাৎ এখানে তুমি ধরো শিল্প খাতে, ধরো একটা বিষয় তোমার, সাপোজ ধরো তুমি একটা ডেভেলপার, তুমি কি করো? তুমি বিল্ডিং তৈরি করে সেল করো বা অ্যাপার্টমেন্ট তৈরি করে সেল করো। এখন তুমি এখানে যদি শ্রমিকের সংখ্যা বাড়াও, তাহলে কাজ বা তোমার উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়বে? উত্তর হলো না, ক্রমবর্ধমান হারে বাড়বে না। কিভাবে বাড়বে? ক্রমহ্রাসমান হারে বাড়বে। 5 জন শ্রমিক যে পরিমাণ কাজ করবে, 10 জন করলে কি কাজ তার ডাবল হবে? উত্তর হলো না, ডাবল হবে না, ডাবলের চেয়ে কিছুটা কম হবে। 15 জন করলে কি 3 গুণ হবে? উত্তর হলো না, 3 গুণ হবে না, তার চেয়ে কিছুটা কম হবে। অর্থাৎ শিল্প খাতে, খনিজ খাতে, বনজ খাতে কি হবে? তোমার ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা প্রযোজ্য হবে। হ্যাঁ, এখানে ডিটেলস বলা আছে, তুমি এগুলো একটু পড়লেই বুঝে যাবে। আচ্ছা, এবার আসলে আমরা পরের আরেকটা কোয়েশ্চেন সলভ করি। হ্যাঁ, এটা হলো গিয়ে যশোর বোর্ডে এসছে 2023 সালে। হ্যাঁ, এটা একটা বোর্ড কোয়েশ্চেন। তো এখানে কি দেয়া আছে দেখো, শ্রমিকের নিয়োগ অর্থাৎ শ্রমিকের সংখ্যা দেয়া আছে 1 2 3 4 5 6, 6 জন শ্রমিক দেয়া আছে, এবং এখানে মোট উৎপাদন দেয়া আছে 40 70 90 100 100 90। আচ্ছা, তো স্বাভাবিকভাবেই আমরা জানি যে উৎপাদনের ক্ষেত্রে বেসিক্যালি কয়টা উপকরণ থাকে? 2টা। বা স্বল্পকালীন উৎপাদনের ক্ষেত্রে কয়টা উপকরণ থাকে? 2টা, একটা স্থির আর একটা কি? পরিবর্তনশীল। তো এখানে স্থির উপকরণটাকে উল্লেখ করে নাই, জাস্ট পরিবর্তনশীল উপকরণটাকে দিয়ে দিস। ওকে, আচ্ছা, স্থির উপকরণ দেয়া বা না দেয়া এটা কি আমাদের ক্যালকুলেশনকে কোনোভাবে প্রভাবিত করে না? কারণ আমরা স্বল্পকালীন মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন যা কিছুই চিন্তা করি, কাকে নিয়ে চিন্তা করি বলো তো? পরিবর্তনশীল উপকরণটাকে নিয়ে চিন্তা করি। এখানে স্থির উপকরণকে আমরা বিবেচনা করি না। সো এখানে জাস্ট পরিবর্তনশীল উপকরণটা আছে, স্থির উপকরণ নাই। সো প্যারা নেই, জাস্ট চিল নাকি? আচ্ছা, এখন ক বললো কি উৎপাদন কাকে বলে? আমরা তো জানি উপযোগ সৃষ্টি করার কার্যক্রমকে বা প্রকৃতি প্রদত্ত উপকরণগুলোর রূপগত উপযোগ সৃষ্টি করার মাধ্যমে এদেরকে ব্যবহারের উপযোগী হিসেবে গড়ে তোলার কার্যক্রমকে কি বলে? উৎপাদন বলে, তাই না? আচ্ছা, স্বল্পকালে মোট স্থির ব্যয় রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয় কেন? আচ্ছা, এটা সুন্দর একটা কোয়েশ্চেন। যে আমরা তো জানি স্বল্পকালীন উৎপাদনের ক্ষেত্রে আমার কয় রকমের উপকরণ থাকবে? 2, পরিবর্তনশীল উপকরণ। এটার ব্যয়টা কি ফিক্সড নাকি পরিবর্তনশীল? উৎপাদন বাড়লেই ব্যয়টাও কি হয়? বাড়ে। উৎপাদন কমলেই ব্যয়টাও কী হবে? কমবে। আরেকটা কি স্যার? স্থির ব্যয় বা স্থির উপকরণ। এই স্থির উপকরণের জন্য যে ব্যয়টা, ওইটা কি পরিবর্তনশীল না ফিক্সড? ফিক্সড। তার মানে তুমি উৎপাদনের পরিমাণ যতই বাড়াও, এই ব্যয়টা কি থাকবে? সেম। যতই কমাও, এই ব্যয়টা কি থাকবে? সেম। যেমন ধরো আমাদের কারখানার ভাড়া, সাপোজ যে আমরা পণ্য উৎপাদনের জন্য একটা কারখানা ভাড়া নিলাম, এটার কত ভাড়া? কত? 50,000 টাকা। এখন আমি যদি কোনো মাসে 5,000 পিস পণ্য বানাই, ভাড়া কত? 50,000।
আচ্ছা ধরো আমি উৎপাদন 10,000 করলাম, ভাড়া কত? 50,000। ধরো আমি 15,000 করলাম উৎপাদন, ভাড়া কত? ধরো ঈদের মাস চলে আসছে, আমরা ছুটি দিছি, পুরো রোজা বন্ধ, উৎপাদন 0, ভাড়া কত? 50,000। তার মানে আমরা উৎপাদনটাকে কোথায় দেখাই? ভূমি অক্ষে দেখাই। এখন উৎপাদনের পরিমাণ বাড়লে কমলে কোন অক্ষে বিন্দুগুলা চেঞ্জ হবে বলো তো? ভূমি অক্ষে। আর উৎপাদন ব্যয়কে আমরা কোথায় দেখাই? লম্ব অক্ষে। তাহলে দেখো বিষয়টা আমি যদি দেখাই, সাপোজ ও এক্স ও ওয়াই, এখানে আমরা কি দেখাচ্ছি বলো তো? উৎপাদন একক, রাইট? আর এখানে আমরা কি দেখাচ্ছি? স্থির ব্যয়। কি দেখাচ্ছি? ধর স্থির ব্যয় কত? 50,000 টাকা। আচ্ছা আমরা উৎপাদন করছি 5,000, 10,000, 15,000। কোনো মাসে 5,000 পিস পণ্য উৎপাদন করলাম, কোনো মাসে 10,000, কোনো মাসে 15,000 পিস উৎপাদন করলাম। তো যেই মাসে আমি 5,000 পিস উৎপাদন করেছি ওই মাসে আমার ব্যয় কত? 50,000। যে মাসে আমি 10,000 পিস পণ্য উৎপাদন করলাম ওই মাসে আমার কারখানা ভাড়া কত? 10,000। যে মাসে আমি 15,000 পিস উৎপাদন করলাম ওই মাসেও আমার কারখানা ভাড়া কত? 50,000। আর ঈদের মাসে আমি 0 পিস উৎপাদন করেছি, তখনও আমার কারখানা ভাড়া কত? 50,000, তাই না? তাহলে স্থির উপকরণের ব্যয় কত? 50,000। এটা উৎপাদন 0 হোক, 5,000 হোক, 10,000 হোক, 15,000 হোক, উৎপাদন বাড়ুক অথবা উৎপাদন কমুক, যাই হোক বা 0 হোক, অলওয়েজ আমার স্থির ব্যয়টা কত? এখন আমি এই বিন্দুগুলোকে যদি যোগ করি, রেখাটা কি হবে? এটা না? তাহলে এটা হলো স্থির ব্যয় রেখা। এটা কি স্যার? স্থির ব্যয় রেখা। তাহলে বলো তো স্থির ব্যয় রেখাটা কার সমান্তরাল হলো? ভূমি অক্ষের সমান্তরাল। এটা হলো ভূমি রেখা নাকি, বা ভূমি অক্ষ, আর এটা হলো স্থির ব্যয় রেখা। সমান্তরাল তো বুঝো, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় গ্যাপ কি? সেম, মানে রেল লাইনের মতো। অর্থাৎ এই দুইটা অনন্তকাল যদি চলতে থাকে তারপরেও কি হবে না? এক হবে না, একসাথে হবে না, কারণ প্রতিটা বিন্দুতে দুইটা রেখার ডিস্টেন্স কি? সেম। ওকে, এটাকে সমান্তরাল বলে। তাহলে কোয়েশ্চেনটা ছিল স্বল্পকালে মোট স্থির ব্যয় বা টোটাল ফিক্সড কস্ট রেখা ভূমি রেখা অক্ষের সমান্তরাল কেন হয়? তো আমরা কিন্তু অলরেডি উত্তরটা পেয়ে গেলাম যে আমরা ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণকে দেখাই, আর লম্ব অক্ষে আমরা কাকে দেখাই? স্থির ব্যয়কে। তো যেহেতু স্থির ব্যয়টা অলওয়েজ স্থির থাকে, উৎপাদনের হ্রাস বা উৎপাদনের বৃদ্ধির ফলে এই ব্যয়ের পরিমাণের কোনো পরিবর্তন ঘটে না, তাই যে কোনো পরিমাণ উৎপাদনের ক্ষেত্রেই আমার স্থির ব্যয়টা কি? সমান। এই কারণে স্থির ব্যয় রেখাটা ভূমি অক্ষের কি হয়? সমান্তরাল হয়। বুঝতে পেরেছ? ওকে, গুড। এবার গ কি বললো? উদ্দীপক হতে মোট উৎপাদন রেখা অঙ্কন করো। আচ্ছা আমরা যদি মোট উৎপাদন রেখা অঙ্কন করতে চাই, করা যাবে না? আমরা কি করব বলো তো? এই যে পরিবর্তনশীল উপকরণ বা শ্রম, এটাকে আমরা কোথায় দেখাবো? ভূমি অক্ষে। আর মোট উৎপাদন এটাকে কোথায় দেখাবো? লম্ব অক্ষে। তাহলে ভূমি অক্ষে কি? শ্রম বা পরিবর্তনশীল উপকরণ, আর লম্ব অক্ষে কাকে দেখাবো? মোট উৎপাদন। এরপর আমরা যে সংমিশ্রণ বিন্দুগুলো পাবো ওইগুলোকে সংযোগ করলে কি পেয়ে যাব? মোট উৎপাদন রেখা। এরপরে ঘতে কি বলছে? কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে উদ্দীপকে উল্লিখিত বিধিটির কার্যকারিতা ব্যাখ্যা করো। আচ্ছা এখানে উৎপাদনের কোন বিধিটা প্রযোজ্য? আমরা কি আগের কোশ্চেনটার মতো এটা সহজে বলতে পারবো না? যেমন ধরো আগে আমরা একটু আগে যেটা দেখেছিলাম, এখানে আমরা প্রান্তিক উৎপাদনের দিকে তাকিয়ে কিন্তু বলতে পারতেছি যে এখানে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা কি কার্যকর, কোনো ক্যালকুলেশন ছাড়াই জাস্ট এমপির দিকে তাকিয়ে আমরা কিন্তু বলে দিতে পারতেছি যে আমাদের এইখানটায় বা এই উৎপাদন ব্যবস্থাটাতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা কি কার্যকর। কেন বলতে পারতেছি? কারণ উৎপাদন বিধিটা বেসিক্যালি প্রান্তিক উৎপাদনের উপর ডিপেন্ড করে, রাইট? অর্থাৎ আমরা উৎপাদন বিধিটাকে এক্সপ্লেন করি কার উপর ডিপেন্ড করে? প্রান্তিক উৎপাদনের উপর ডিপেন্ড করে। এই কোয়েশ্চেনের মধ্যে প্রান্তিক উৎপাদনটা দেয়াই আছে, কিন্তু এই কোয়েশ্চেনের মধ্যে প্রান্তিক উৎপাদন বিধি দেয়া আছে? নো। এখানে কি দেয়া আছে? পরিবর্তনশীল উপকরণ। আর কি দেয়া আছে? মোট উৎপাদন। প্রান্তিক উৎপাদন কত আমরা কি জানি? নো, এখানে কিন্তু প্রান্তিক উৎপাদনটা আমাদের জানা নাই। সো আমরা কি বলতে পারবো এখন এখানে কোন উৎপাদন বিধিটা কার্যকর? যদি বলতে চাই তাহলে অ্যাট ফার্স্ট আমাদেরকে কি করতে হবে বলো তো? প্রান্তিক উৎপাদন নির্ণয় করতে হবে। আর প্রান্তিক উৎপাদন নির্ণয় করেই কি শেষ? অর্থনীতিতে যে কোনো প্রশ্নের আনসার করার ক্ষেত্রে তুমি চেষ্টা করবে গ্রাফিক্যালি কি করতে? প্রেজেন্ট করতে, না হলে মার্কস কিন্তু বেশি একটা দিবে না। ওকে, সো আমরা ঘতে অ্যাট ফার্স্ট কী করবো? এই যে সূচিটা আছে এই সূচি ব্যবহার করে
আমরা প্রান্তিক উৎপাদনের একটা সূচি তৈরি করব, অ্যান্ড দেন আমরা একটা প্রান্তিক উৎপাদন রেখা ড্র করব। আমার মনে হয় এটা ক্রমহ্রাসমানই হবে, কারণ একজন যদি 40 হয়, দুইজনের কত হওয়ার কথা? 80, বাট হয়েছে কত? তো যা হওয়ার কথা তা হয়েছে না কম? আবার দুইজন যদি 70 হয়, অর্থাৎ একজন এভারেজ কত? 35, তাহলে তিনজনের কত হওয়ার কথা? ওদিকে 33, মানে 33 90, 3 5 15, 105 হওয়ার কথা, বাট 105 হয়েছে বলো না, কত হয়েছে? অর্থাৎ যা হওয়ার কথা তার চেয়ে। আবার তিনজন যদি 90 হয়, একজন কত? 30, চারজন কত হওয়ার কথা? 120, 120 কি হয়েছে? ন। আবার চারজন যদি 100 হয়, তার মানে একজন 25, সেক্ষেত্রে 5 জনের কত হওয়ার কথা? 125, 125 কি হয়েছে? তাহলে আমরা দেখতেছি যে উপকরণ বাড়তেছে, ফলে উৎপাদনও বাড়তেছে, বাট যেভাবে বাড়ার কথা আমাদের এক্সপেকটেশন অনুযায়ী বাড়তেছে না, তার চেয়ে কম কম করে বাড়তেছে। তার মানে অবভিয়াসলি এখানে কোন বিধিটা কার্যকর? ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা এখানে কি কার্যকর। ওকে, তো যাই হোক, এই যে আমি এতক্ষণ যা কিছু বলছি, এটা হলো কোয়েশ্চেনটাকে নিয়ে আমরা অ্যানালাইসিস করলাম। এবার উত্তরগুলো আমরা কিভাবে লিখবো সেটা একটু দেখি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের ক আর খর উত্তরটা একটু দেখি। এখানে বলছে উৎপাদন কাকে বলে। তো আমরা সবাই জানি যে উপকরণ বা প্রাথমিক দ্রব্য ব্যবহার করে নতুন কোনো দ্রব্য বা উপযোগ সৃষ্টির প্রক্রিয়াই কি উৎপাদন। আচ্ছা, এখানে একটু মানে অন্যরকম কথা বলছে, তাই না? যে উপকরণ বা প্রাথমিক দ্রব্য ব্যবহার করে। আচ্ছা, প্রাথমিক দ্রব্য কাকে বলে তোমরা জানো? তুই তো অকাল পক্ষ, তুই সবই জানোস। আচ্ছা, আর কে জানো? প্রাথমিক দ্রব্য যেমন কাপড়, কাপড়, র ম্যাটেরিয়াল, যেটা থেকে যেমন সুতা, সুতা হচ্ছে কি প্রাথমিক দ্রব্য। গুড। আচ্ছা, ওটাই বলি যে আমি কি পরে এসেছি বলো? টি শার্ট। এই টি শার্ট এসছে কি থেকে? কাপড় থেকে। কাপড়টা আসছে কি থেকে? সুতা থেকে। তাহলে আমরা যদি ধরে নিই যে আমাদের চূড়ান্ত দ্রব্য হলো টি শার্ট, তাহলে আমরা টি শার্টটা বানানোর জন্য কার সাহায্য নিচ্ছি? কাপড়, সুতা, বাটন, এগুলো হলো প্রাথমিক দ্রব্য। তো এগুলো প্রাথমিক দ্রব্য, এগুলোকে প্রসেস করে আমরা কি বানাচ্ছি? টি শার্ট। তাহলে আমরা যে দ্রব্যটা সেল করি, ওই দ্রব্যটা বানানোর জন্য আমাদের যে র ম্যাটেরিয়াল দরকার, ওইগুলোই হলো কি প্রাথমিক দ্রব্য। বুঝছো? তো এইরকম প্রাথমিক দ্রব্য বা র ম্যাটেরিয়াল বা উপকরণগুলোকে প্রসেস করে ব্যবহারের উপযোগী হিসেবে গড়ে তোলার কাজটাই কি উৎপাদন, অথবা উপযোগ সৃষ্টি করার কাজটাই কি স্যার উৎপাদন। ওকে, র ম্যাটেরিয়াল শুধু সুতা হবে না? শুধু সুতা কেন, যা যা দরকার তাই হবে। সুতাও হবে, কাপড়ও হবে, বাটনও হবে, এরা সবাই র ম্যাটেরিয়াল আমাদের জন্য। কারণ আমাদের চূড়ান্ত দ্রব্য কি? টি শার্ট। আমাদের চূড়ান্ত দ্রব্য কি? এই টি শার্টটাকে কাঠামোগত রূপদানের জন্য তোমার যা যা ম্যাটেরিয়ালস দরকার সবাই র ম্যাটেরিয়ালস। আচ্ছা, এবার খ নাম্বার কোয়েশ্চেনটা আমরা বলি। আচ্ছা, ওই অ্যাকাউন্টিংয়ের ভাষায় ইনভেন্টরি বা মজুদ পণ্যটা 3 রকমের হয়। হ্যাঁ, একটা হলো র ম্যাটেরিয়ালস, ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়ালস বা কাঁচামাল মজুদ। আর একটা হলো ইনভেন্টরি অফ ওয়ার্ক ইন প্রসেস আর ওয়ার্ক ইন প্রোগ্রেস বা আধা উৎপাদিত পণ্য বা চলতি কার্য মজুদ। আরেকটা হলো ইনভেন্টরি অফ ফিনিশ গুডস, চূড়ান্ত উৎপাদিত পণ্যের মজুদ। বুঝছো? তার মানে পণ্যটাকে কয় ভাগ করা হয়? 3 ভাগ। একটা হলো র ম্যাটেরিয়াল, একটা ওয়ার্ক ইন প্রসেস আর প্রোগ্রেস, অ্যানাদার ওয়ান ইজ ফিনিশ গুডস। অর্থাৎ কাঁচামাল, আধা উৎপাদিত পণ্য, চূড়ান্ত উৎপাদিত পণ্য। আর অর্থনীতিতে অলওয়েজ কিন্তু চূড়ান্ত উৎপাদিত পণ্যটাকেই কাউন্ট করা হয়। তুমি যখন জিডিপি কাউন্ট করবা, জিএনপি কাউন্ট করবা, তখন ওই যে র ম্যাটেরিয়াল, ওয়ার্ক ইন প্রসেস, এই পণ্যগুলোকে তুমি কনসিডার করবা না। অলওয়েজ তুমি ফিনিশ গুডসটাকেই কী করবা? কনসিডার করবা। ওকে, যাই হোক, ওইগুলো আমরা পরে শিখবো। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে কি বললো? স্বল্পকালে মোট স্থির ব্যয় রেখা ভূমি অক্ষের সমান্তরাল কেন হয়? তা আমি কিন্তু তোমাদেরকে গ্রাফ এঁকে দেখাইছি কেন হয়, তাই না? এখানেও দেয়া আছে। এই যে যেমন ধরো, আমি যখন 1 পিস উৎপাদন, দেখো আমি যখন 0 পিস উৎপাদন করতেছি তখন আমার টোটাল ফিক্সড কস্ট কত? 10। যখন আমি 1 পিস উৎপাদন করতেছি তখনও 2 পিস, যখন তখনও 3 পিস, যখন তখনও। অর্থাৎ আমি যদি মানে এইভাবে উৎপাদন বাড়াইতে থাকি, আমার মোট ব্যয় কি বাড়বে? উৎপাদন যদি কমাতে থাকি, মোট মানে টোটাল ফিক্সড কস্ট কি কমবে নাকি অলওয়েজ সেম থাকতেছে? সেম থাকতেছে। দ্যাটস ওয়াই রেখাটা ভূমি অক্ষের কী হয়ে গেছে? অর্থাৎ ভূমি অক্ষের পরিবর্তন হওয়া সত্ত্বেও যদি লম্ব অক্ষের কোনো পরিবর্তন না হয়, তাহলে রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল হয়ে যায়। বুঝতে পেরেছ?
আচ্ছা এবার আমরা গ করতে চাই, উদ্দীপক হতে মোট উৎপাদন রেখা অঙ্কন করো। খুবই সহজ না বলো? তো আমরা মোট উৎপাদন রেখা যদি অঙ্কন করতে চাই, মোট উৎপাদন রেখা অঙ্কন করা যাবে? ইয়েস যাবে। তো মোট উৎপাদন রেখাটা আমরা কীভাবে অঙ্কন করব? অ্যাট ফার্স্ট আমরা একটা কোণ আঁকবো, ও এক্স ও ওয়াই। আরেকটা কথা আমি বলি স্যার, তুমি যখনই কোনো একটা চিত্র আঁকবা মাস্ট বি চিত্রটা কীভাবে এঁকেছো তার একটা এক্সপ্লেনেশন দিবা। চেষ্টা করবা যতটা কনসাইজলি অ্যান্ড পারফেক্টলি এই এক্সপ্লেনেশনটা দেওয়া যায়। অনেক অনেক বড় করে, এত বড়ই করে যে তার আধা ঘন্টা টাইম খালি ব্যাখ্যাতেই চলে যায়। আবার কেউ কেউ এতই ছোট করে মানে ওটার মাথা মুন্ডু কিছুই বোঝা যায় না। হ্যাঁ, তো খুবই স্ট্যান্ডার্ড বাট কনসাইজলি তোমাকে এক্সপ্লেন করতে হবে তুমি কীভাবে এঁকেছো। ওই যে উদ্দীপকের আলোকে উৎপাদন রেখা অঙ্কন করা হলো, বাস এতটুকু লিখলেই হবে। ওকে, তো আমরা এখানে কি করলাম, একটা কোণ আঁকলাম। এখন আমরা কিন্তু উৎপাদন রেখা আঁকতে চাচ্ছি, রাইট? তো উৎপাদন আমরা করি কি দিয়ে? উপকরণ দিয়ে। তো এখানে কোন উপকরণটা আছে? পরিবর্তনশীল উপকরণ। তো পরিবর্তনশীল উপকরণ যেটা, যদি দুই রকমের উপকরণ থাকে, স্থির এবং পরিবর্তনশীল, আমরা স্থিরটাকে আউট অফ কাউন্টে রাখবো আর আউট অফ কনসিডারেশনে রাখবো। আমরা কনসিডার করবো কাকে? পরিবর্তনশীল উপকরণ। তাহলে পরিবর্তনশীল উপকরণটা কি? শ্রম, এল। আর এইখানে আমরা কি দেখাবো বলো তো স্যার? মোট উৎপাদন। মোট উৎপাদন। ওকে, মোট উৎপাদনকে আমরা কি বলতেছি? টিপি। আচ্ছা, তো শ্রম এখানে কয়টা দেয়া আছে বলো তো? 6টা। ওকে, তো আমরা সমান ব্যবধান নেই, 1 2 3 4 5 6। ওকে, 1 2 3 4 5 6। আচ্ছা, আর আমাদের মোট উৎপাদন সর্বনিম্ন কত? 40, সর্বোচ্চ কত? 100। তাহলে আমরা 10 10 করে ব্যবধান নিতে পারি। হ্যাঁ, 10 না 20। স্যার আমি বলি, গ্রাফ সুন্দর করার জন্য, স্মুথ করার জন্য তুমি ক্যালকুলেশনটাকে অনেক ইজি করবা, অলওয়েজ ইজি করবা। হ্যাঁ, তুমি 10 করে যদি ধরো তাহলে তোমার এগুলো মিলাতে কী হবে? ইজি হবে না। কারণ তুমি কি লিখতেছো? 10 20 30 40 50 60 70 80 90 100 এভাবে লিখতেছো। তো ডিরেক্ট 40 পাচ্ছ, ডিরেক্ট 70 পাচ্ছ, ডিরেক্ট 90 পাচ্ছ। যদি 20 করে নাও ডিরেক্ট কিন্তু পাবা না, মাঝখানে পড়ে যাবে, তাই না? তো এই কারণে একটু মানে চিন্তা ভাবনা করে নিও যে আমি কিভাবে স্কেলিংটা করলে পয়েন্টগুলো পেতে ইজি হয়। হ্যাঁ, তাহলে 10 20 30 40 50 60 70 80। আচ্ছা, আমার তো মনে হয় এখানে জায়গা হবে না, আমি বেশি বড় নিয়ে ফেলছি। 20 করে নেব? ওকে, নেওয়া যায়। 20 40 60 80 100। তাহলে আর এইগুলোর দরকার নেই আমার। ওকে স্যার, এটা হলো ওয়াই। ওকে, আমি এখানে এক্স দিই। ওকে ফাইন। এখন বলো ফার্স্টে কত? 40, এখানে কত? 1, এই বিন্দুটা পেলাম। এরপরে কত বলো? 70। 70 কী হবে? 60 আর 80-র মাঝখানটা, এটা হলো 70, রাইট? আচ্ছা, যখন 70 তখন কত? 2, এই যে এই বিন্দুটা। এরপর কত বলো? 90, তার মানে 80 আর 100-র মাঝখানটা। আচ্ছা, 90, এখানে কত স্যার? 3, এই বিন্দুটা। আমার একটু আঁকা বাঁকা হচ্ছে, বাট তোমরা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি এঁকো। হ্যাঁ, এরপরে কত? 100, তখন কত স্যার? 4, এই যে এই বিন্দুটা, রাইট? আবার 100, কত স্যার? 5। ওকে, অ্যান্ড দেন কত? 90, তার মানে এই যে এটা কত স্যার? 6, এই বিন্দুটা, তাই না? ওকে, ধরো এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, আর এটা ই, এটা এফ। ওকে, এখন আমরা বিন্দুগুলোকে যোগ করব। এটা 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 একটু নিচে নামায় দাও। এটাই হলো টিপি রেখা। ওকে, এখন দেখো টিপি রেখার কয়টা সেগমেন্ট আছে জানো? 3টা। তো
তুমি চিন্তা করো এ বিন্দু থেকে ডি বিন্দু পর্যন্ত যদি চিন্তা করো তাহলে রেখাটা কি ডান দিকে ঊর্ধ্বগামী, তার মানে এটা ক্রমবর্ধমান। এরপরে তুমি যদি দেখো ডি আর ই এখানে কি ভূমি অক্ষের সমান্তরাল, তার মানে কি স্থির। আবার যদি ই থেকে এফ এর দিকে চিন্তা করো তার মানে এটা কি ক্রমহ্রাসমান। তার মানে এ থেকে ডি পর্যন্ত তুমি যখন উৎপাদন বাড়াচ্ছ তোমার মোট উৎপাদনটাও কি বাড়তেছে, অর্থাৎ উপকরণের সাথে মোট উৎপাদনের সম্পর্কটা কি পজিটিভ। এই এ থেকে ডি পর্যন্ত এই অংশটাতে, এই অংশটুকুতে আমার উপকরণের সাথে মোট উৎপাদনের সম্পর্কটা কি ধনাত্মক। উপকরণ বাড়ার সাথে সাথে কি হচ্ছে, মোট উৎপাদন বাড়তেছে, তাই না? তার মানে 4 পিস পর্যন্ত আমি যখনই উপকরণ বাড়াচ্ছি 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, তখন আমার মোট উৎপাদনও কি হচ্ছে, বাড়তেছে। কিন্তু 4 থেকে 5 এই অংশটার কথা যদি চিন্তা করো তখন আমি উপকরণ বাড়াচ্ছি কিন্তু আমার মোট উৎপাদন বাড়তেছে না, সেম সমানুপাতিক। দ্যাটস ওয়াই এই অংশটা ভূমি অক্ষের সমান্তরাল হয়ে গেছে। এরপর 5 থেকে 6 যদি যাও এই অংশে দেখা গেল উপকরণ আমি বাড়িয়েছি, মোট উৎপাদন কি হয়ে গেছে, কমে গেছে, 100 থেকে 90 হয়ে গেছে। তার মানে এখানে সম্পর্কটা কি নেগেটিভ। উপকরণ বৃদ্ধির সাথে উৎপাদনের সম্পর্কটা কি, যে উপকরণ বাড়ছে বাট উৎপাদন কি হয়ে গেছে, কমে গেছে। তাহলে মোট উৎপাদন রেখাকে কয়টা সেগমেন্টে ডেসক্রাইব করা যায়, 3টা। প্রথম পর্যায়ে উপকরণ বৃদ্ধির সাথে সাথে মোট উৎপাদনও কি বৃদ্ধি পাচ্ছে, তার মানে রেখাটা ডান দিকে ঊর্ধ্বগামী। দ্বিতীয় সেগমেন্টে উপকরণ বাড়তেছে বাট উৎপাদনটা সেম, ভূমি অক্ষের সমান্তরাল। তৃতীয় সেগমেন্টে উপকরণ বাড়তেছে বাট উৎপাদন কি কমতেছে, সো মোট উৎপাদন রেখা ডান দিকে নিম্নগামী। তা যদি তোমাকে কখনো বলে যে মোট উৎপাদন রেখার আকৃতি ব্যাখ্যা করো, করা যাবে? যাবে। তাহলে প্রথম পর্যায়ে মোট উৎপাদন রেখা ডান দিকে ঊর্ধ্বগামী, কারণ উপকরণ বৃদ্ধির সাথে সাথে মোট উৎপাদন বাড়ে। দ্বিতীয় পর্যায়ে মোট উৎপাদন রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল, কারণ উপকরণ বৃদ্ধি পেলেও মোট উৎপাদন স্থির থাকে। এবং তৃতীয় পর্যায়ে উৎপাদন রেখা, মোট উৎপাদন রেখাটা ডান দিকে নিম্নগামী, কেন? উপকরণ বৃদ্ধির ফলে মোট উৎপাদন হ্রাস পায়। তার মানে এই যে দেখো, এতটুক চিন্তা করো, এতটুক চিন্তা করো, আবার এতটুক চিন্তা করো। এটা হলো প্রথম পর্যায়ে। দেখছি উপকরণ বাড়ার সাথে সাথে মোট উৎপাদন বাড়তেছে। এখানে চিন্তা করো উপকরণ বাড়ছে কিন্তু উৎপাদন কি ফিক্সড। আবার এতটুক চিন্তা করো উৎপাদন বাড়ছে বাট উপকরণ বাড়ছে বাট উৎপাদন কি হয়েছে, কমে গেছে। বুঝতে পেরেছ? ওকে, আচ্ছা, ঘ কি বলছে, কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে উদ্দীপকে উল্লিখিত বিধিটির কার্যকারিতা ব্যাখ্যা করো। আচ্ছা, তো আমরা সবাই কিন্তু জানি যে কৃষি খাতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা কি প্রযোজ্য, এবং আমরা এখানেও দেখতেছি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটাই কার্যকর। সো এই যে এখানে যে বিধিটা উদ্দীপকে, এই বিধিটা কৃষিক্ষেত্রেও কি কার্যকর। তবে তোমরা জানো যে মানে এটাকে বলে সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন। তো গ্রিন রেভলিউশন হওয়ার পর পেয়ারা আগে এতটুকু ছিল, এখন এত বড় হয়ে গেছে। মিষ্টি কুমড়া এতটুকু ছিল, এখন একটা বড় আস্ত বাড়ির সমান হয়ে গেছে। আম আগে এতটুকু ছিল, এখন এত বড় বড় হয়ে গেছে। আগে দেখা যেত যে 2 মাস হইতো, এখন 6 মাস ধরে হচ্ছে। তার মানে এই যে টেকনোলজি বা প্রযুক্তির আবির্ভাবের ফলে বা প্রযুক্তির নিয়োগের ফলে উৎপাদন কিন্তু অনেক গুণ বেড়ে গেছে। তার মানে এখানে ক্রমহ্রাসমান না হয়ে বরঞ্চ বিধিটা কি হয়ে গেছে, ক্রমবর্ধমান হয়ে গেছে। তোমরা যদি মেগা ফ্যাক্টরি নামের একটা হয়, প্রোগ্রাম হয় ডিসকভারিতে, হ্যাঁ আমি ওটা দেখি। আবার ন্যাশনাল জিওগ্রাফিতেও এই টাইপের বেশ কিছু প্রোগ্রাম হয়। তো আমি অবাক হই, মানে ওদের কাজ কি? ওদের কাজ হলো ওরা আলু উৎপাদন করে বিক্রি করে। তো এটা তো আমাদের দেশের মানুষও করে, আমাদের কৃষকরা আলু ফলায় না, তো ওরাও আলু ফলায়। বাট আলু ফলানোর জন্য বিশাল মেগা ফ্যাক্টরি, মানে প্রায় মিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট। ওইখানে ডক্টরেট পার্সনরাও, ইঞ্জিনিয়াররাও, সায়েন্টিস্টরাও কাজ করতেছে আলু বানানোর জন্য। তো আমরা কি এটা কল্পনা করি না? এই কারণে আমাদের দেশের 1 বিঘা জমিতে যে আলু হয় বা যে মানের আলু হয়, ওদের দেশের 1 বিঘা জমিতে কিন্তু তার চেয়ে অনেক বেশি আলু হয়, অনেক ভালো মানের আলু হয়। এই আলু দিয়ে ওরা মনে করো পৃথিবী শাসন করতেছে। আলুর চিপস, তাই না, আলুর বিভিন্ন রেসিপি। এই যে তোমরা ফ্রেঞ্চ ফ্রাই খাও, তো আগে তো আমরা ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে অভ্যস্ত ছিলাম, এখন দেখি আবার কি যেন ওয়েজেস, রাইট? তারপর আলু দিয়ে চিপস,
হ্যাঁ ওই যে কি পিঙ্গেলস না মিঙ্গেলস, প্রিঙ্গেলস, এর পুরো পৃথিবীব্যাপী ওরা বিক্রি করতেছে আলুর চিপস, রাইট? তো এটাই তো, যাই হোক, যখন উৎপাদনে বা কৃষিখাতে টেকনোলজিটাকে ইনভলভ করা হয় তখন কিন্তু আর ক্রমহ্রাসমান উৎপাদন বিধিটা কার্যকর থাকে না, তখন কি হয়ে যায়, ক্রমবর্ধমান হয়ে যায়। তো ওইটাই বলছে যে কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে উদ্দীপকে উল্লেখিত বিধিটির কার্যকারিতা ব্যাখ্যা করো। তার মানে উদ্দীপকে কোন বিধিটা উল্লেখ করা হয়েছে? এটা কি আমরা তো বলতেছি, বাট এটা দেখাইতে হবে না। এই যে দেখো, তাহলে আমরা এখানে দেখালাম শ্রম, মোট উৎপাদন, আর এটা কি প্রান্তিক উৎপাদন। এখন কিন্তু আমরা প্রান্তিক উৎপাদনের দিকে তাকালে বুঝতে পারতেছি এখানে কোন বিধি, ক্রমহ্রাসমান, তাই না? কারণ এখানে আমরা কি দেখতে পাচ্ছি, 40, তারপরে কত হলো, এটা কিন্তু 30 হবে, তাই না? বলো, এটা হচ্ছে 30, এটা হয়তো প্রিন্টিং মিস্টেক। তো আমরা শ্রম এক এক করে বাড়াচ্ছি, ফলে আমার মোট উৎপাদন যতটুকু বাড়তেছে সেটা হলো কি, প্রান্তিক উৎপাদন। তো প্রান্তিক উৎপাদন 40 থেকে দেন 30, দেন 20, দেন 10, দেন 0, দেন নেগেটিভ হয়ে গেছে, তাই না? বলো, তারপরে আমরা যদি প্রান্তিক উৎপাদনের দিকে তাকাই আমরা বুঝতে পারতেছি প্রান্তিক উৎপাদনটা কি হয়ে গেছে, ক্রমহ্রাসমান হয়ে গেছে। তার মানে এইখানে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা কি কার্যকর। কারণ এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা কি কৃষিক্ষেত্রে কার্যকর হবে যদি আমরা প্রযুক্তির প্রণয়ন করি কৃষিক্ষেত্রে, বা আধুনিক প্রযুক্তির ব্যবহার করি? আচ্ছা, সেই বিষয়েই এখানে বলছি যে এখানে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়েছে। দেখো, উৎপাদনের এই বিধিটির স্বাভাবিকতা বজায় থাকার অন্যতম অনুমিত শর্ত হলো উৎপাদন কৌশল স্থির থাকবে। কৃষিক্ষেত্রে বা কৃষিখাতে ততক্ষণ পর্যন্ত ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা প্রযোজ্য যতক্ষণ পর্যন্ত আমরা পুরনো কৌশলেই কি করব, উৎপাদন করব বা কৃষি কার্যক্রম পরিচালনা করব। কিন্তু কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে এই বিধি কার্যকর হবে না, কারণ আধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে উৎপাদন হ্রাস না পেয়ে বৃদ্ধি পায়। ওকে, যেমন আমি যদি ধরো আমরা যদি হাইব্রিড বীজ ব্যবহার করি, অধিক মাত্রায় ইউরিয়ার সার ব্যবহার করি, জৈব সার ব্যবহার করি, আমরা যদি লেটেস্ট কৃষি ব্যবস্থা বা কৃষি পদ্ধতিতে কৃষিকাজ করি, তখন কি হবে, উৎপাদন কিন্তু কমবে না, উল্টো উৎপাদন বেড়ে যাবে। আধুনিক প্রযুক্তির ব্যবহার শ্রমের দক্ষতা বৃদ্ধি করে, তাই না? এখন ধরো একজন অশিক্ষিত লোক কৃষিকাজ করে আর একজন মনে করো কৃষিবিদ কৃষিকাজ করতেছে, তো দুজনের কি উৎপাদন কৌশল সেম হবে? নো, স্বাভাবিকভাবেই কি হয়ে যাবে, কৃষিবিদের কৃষি কার্যক্রমটা অনেক গুছানো হবে, ব্যয় কমবে, উৎপাদন কি হবে, বাড়বে, তাই না? তো দক্ষতা বৃদ্ধি করে উৎপাদন বহুগুণ বৃদ্ধি করতে সক্ষম। ওকে, আচ্ছা, তাই বলা যায় কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে উদ্দীপকের উল্লেখিত ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর না হয়ে তার পরিবর্তে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হতে পারে। ওকে স্যার, বুঝতে পেরেছ? তো এতক্ষণ তো আমি তোমাদেরকে বুঝাইছি আসলে উৎপাদন কি, তারপর উৎপাদন অপেক্ষক কি, কিভাবে আমরা বুঝবো এটা স্বল্পকালীন উৎপাদন, আর কিভাবে বুঝবো এটা দীর্ঘকালীন উৎপাদন, তাই না? আচ্ছা, তো দীর্ঘকালীন উৎপাদনের ক্ষেত্রে আমরা কি করি, মাত্রাগত উৎপাদনের ধারণাটাকে ব্যবহার করি এবং আচ্ছা, তো এই জিনিসগুলো আর কি। হ্যাঁ স্যার, আমরা এটা সলভ করবো। হ্যাঁ, তো আমরা কি ক্লাস শুরু করবো? ওকে, স্টার্ট করি। তো স্যার, এটা হচ্ছে উৎপাদনের একটা বোর্ড কোয়েশ্চেন। এটা কত সালের কোয়েশ্চেন এটা আমার জানা নাই, ওকে, বাট নিঃসন্দেহে এটা কিন্তু একটা বোর্ড কোয়েশ্চেন। সো এই টাইপের একটা কোয়েশ্চেন তোমাদেরও চলে আসতে পারে। হ্যাঁ, 3 নম্বর যে অধ্যায়টা উৎপাদন, উৎপাদন ব্যয়, উৎপাদন ব্যয় ও আয় অধ্যায়টার নাম। তো এই উৎপাদন ব্যয় ও আয় এই অধ্যায়ের ফার্স্ট পার্ট যেটা উৎপাদন, এই উৎপাদন পার্টের খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন হচ্ছে এটা। তো আমরা এখানে যারা আছে অলরেডি আমরা সবাই জানি যে উৎপাদনটাকে আমরা কয় ভাগে বিভক্ত করতে পারি, 2 ভাগে মেয়াদকালের ভিত্তিতে। একটা হলো স্বল্পকালীন উৎপাদন আর একটা হলো কি দীর্ঘকালীন উৎপাদন। ওকে, তো দীর্ঘকালীন উৎপাদন আমরা এটা কিভাবে বুঝবো বলো তো, যে আমাদের উৎপাদন অপেক্ষকের মধ্যে যদি স্থির উপকরণ থাকে, রাইট? এখানে আরেকটা প্রবলেম চলে আসছে, উৎপাদন অপেক্ষক কি জিনিস। উৎপাদন করার জন্য আমাদের কিসের প্রয়োজন হয় বলো তো, উপকরণের, রাইট?
আমরা যদি উৎপাদন করতে চাই মাস্ট বি আমাদের কি লাগবে, উপকরণ লাগবে। এই যে উপকরণ, এই উপকরণগুলো হচ্ছে স্বাধীন চলক। এই উপকরণগুলোই বেসিক্যালি উৎপাদনের পরিমাণকে কি করে, প্রভাবিত করে। তুমি উপকরণ বাড়াবা উৎপাদনও বাড়বে, উপকরণ কমাবা উৎপাদনও কি হবে, কমবে। যেই লোকের অনেক জমি আছে, অনেক টাকা আছে, তার উৎপাদন করার ক্ষমতা যা, যার জমি কম টাকা কম তার কি ক্ষমতা সেম না। তো স্বাভাবিকভাবেই উপকরণ যত বেশি হয় উৎপাদন তত বাড়ে, উপকরণ কম হলে উৎপাদন কি হয়, কমে। তার মানে আমরা বুঝতে পারলাম যে উৎপাদন নামক চলকটাকে প্রভাবিত করতেছে কে বা কারা, উপকরণ নামক চলকগুলা। সেখানে উৎপাদনটা হচ্ছে অধীন চলক আর উপকরণগুলা কি, স্বাধীন চলক, তাই না? যেমন আমি এখানে লিখলাম কিউপি অর্থাৎ কোয়ান্টিটি অফ প্রোডাকশন। এই কোয়ান্টিটি অফ প্রোডাকশন কার উপর ডিপেন্ড করে, এল এবং কে এর উপর। সো আমি বলতে পারি কোয়ান্টিটি অফ প্রোডাকশন ইজ দ্য ফাংশন অফ লেবার অ্যান্ড ক্যাপিটাল, অর্থাৎ ভূমি এবং পুঁজির ফাংশন বা অপেক্ষক হচ্ছে কি, এই কোয়ান্টিটি অফ প্রোডাকশন বা উৎপাদনের পরিমাণ। ওকে, এখন দেখো এই যে আমি যে উৎপাদন অপেক্ষকটা লিখলাম, এই উৎপাদন অপেক্ষকের মধ্যে কোনো এই স্থির চলক আছে? এখানে স্বাধীন চলক কয়টা, দুইটা, বা উপকরণ কয়টা, দুইটা। এই যে দুটো উপকরণের কোনোটা কি ফিক্সড নাকি দুইটাই পরিবর্তনশীল? আমরা জানি ফিক্সড যদি হইতো তাহলে হয়তো আমরা ধরো ক্যাপিটাল ফিক্সড, কের উপর একটা বার দেয়া থাকতো, অথবা এই যে এইরকমভাবে একটা বার দেয়া থাকতো। কোনো উপকরণের উপর যদি এই চিহ্নটা থাকে অথবা এই বার চিহ্নটা থাকে তাহলে আমরা বুঝবো ওকে ফিক্সড। যেমন এখানে কে ফিক্সড আর এল কি পরিবর্তনশীল। এখন এটা হলো গিয়ে এই যে উৎপাদন অপেক্ষক। এখানে দেখো দুইটা উপকরণ, এর মধ্যে একটা কি ফিক্সড আর একটা কি ভ্যারিয়েবল। তার মানে এটা হলো গিয়ে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। কি স্যার? হ্যাঁ, কেন? কারণ হলো উৎপাদন অপেক্ষকের মধ্যে স্থির চলক থাকলেই ওটা স্বল্পকালীন হয়ে যায়। ধরো দুটোটাই স্থির, তাহলে এটা কি স্বল্পকালীন। অর্থাৎ সব কয়টা উপকরণই ফিক্সড অথবা কোনো একটা উপকরণ ফিক্সড, এটা হয়ে যাবে কি স্যার স্বল্পকালীন। কোনো ফিক্সড উপকরণ নাই, সব ভ্যারিয়েবল, সবই পরিবর্তনশীল। এখন এটাকে আমরা কি বলবো, দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। কি বলবো, দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। হ্যাঁ, অলরেডি আমরা এগুলো জানি, আমরা উৎপাদন অপেক্ষক নিয়ে যখন আলাপ করেছিলাম এই জিনিসগুলো আমরা শিখেছি, রাইট? তো আমি আজকে যেটা পড়াবো, যে কোয়েশ্চেনটা সলভ করবো, এই কোয়েশ্চেনটা সলভ করার জন্য এই ধারণাটাকে আবার একটু রিমাইন্ড করা উচিত, তাই আমি একটু এক্সপ্লেনেশনটা টানতেছি। হ্যাঁ, তাহলে আমরা যখন উৎপাদন করি তখন আমরা কিন্তু খুব ভালো করে ফোকাস করব আমরা উৎপাদনের যে উপকরণগুলো ব্যবহার করতেছি এই উপকরণগুলোর মধ্যে কোনো ফিক্সড উপকরণ আছে কিনা। যদি থাকে এটা হলো স্বল্পকালীন উৎপাদন, আর যদি কোনো ফিক্সড উপকরণ না থাকে এটা কি হয়ে যাবে বলো তো, দীর্ঘকালীন উৎপাদন, রাইট? এখন বলো তো আমাদের এই অপেক্ষকটার দিকে তাকিয়ে আমরা কি বুঝতেছি, এটা কি স্বল্পকালীন নাকি এটা দীর্ঘকালীন? কেন দীর্ঘকালীন? কারণ এখানে কোনো ফিক্সড উপকরণ নাই। ওকে, তাহলে এই যে দীর্ঘকালীন উৎপাদনের ক্ষেত্রে আমরা যে উপকরণগুলো ব্যবহার করি প্রতিটা উপকরণই কি ভ্যারিয়েবল, প্রতিটাই কি ভ্যারিয়েবল। এখানে এল ভ্যারিয়েবল, কে এটাও কি ভ্যারিয়েবল। ওকে, এখন আমরা যদি এই দীর্ঘকালীন উৎপাদনের উপকরণগুলোকে একটা নির্দিষ্ট হারে বাড়াই, সেক্ষেত্রে আমার মোট উৎপাদনটা কি সেম থাকবে না চেঞ্জ হবে? তোমাদের সেন্স কি বলে? উপকরণ যদি আমি বাড়াইতে থাকি, এল যা ছিল বাড়াচ্ছি, কে যা ছিল বাড়াচ্ছি। আচ্ছা, যেহেতু এটা দীর্ঘকালীন উৎপাদন তাহলে বলো আমি কি শুধু এল বাড়াবো কে ফিক্স থাকবে? আমি কি শুধু কে বাড়াবো এল ফিক্স থাকবে? না, আমি যখন বাড়াবো আমি সবই বাড়াবো। আমি যখন বাড়াবো তখন এলও বাড়াবো কেও বাড়াবো। এই যে দেখো এখানে কি এল, এখানে কি কে। দেখো আমার এল কি ছিল জিরো, জিরো থেকে আমি বাড়িয়ে কত করলাম ওয়ান, ওয়ান থেকে বাড়িয়ে টু, টু থেকে বাড়িয়ে থ্রি। আচ্ছা, তাহলে প্রতিবার আমি কত করে বাড়ালাম ওয়ান। তার মানে আমি এল যখনই বাড়াচ্ছি তখন কয় পিস করে বাড়াচ্ছি, ওয়ান পিস করে বাড়াচ্ছি। আবার দেখো আমার ক্যাপিটাল কত ছিল জিরো, তো জিরো থেকে বাড়িয়ে আমি কত করলাম টু, টু থেকে বাড়িয়ে ফোর, ফোর থেকে বাড়িয়ে সিক্স। দেখো আমি যখনই বাড়াচ্ছি কত করে বাড়াচ্ছি, তাহলে আমাদের উৎপাদনের উপকরণ কয়টা,
দুইটা, একটা কি এল আর একটা কি কে। আমরা কিন্তু দুটোটা উপকরণই কি করতেছি, বাড়াচ্ছি। যখনই আমি এল বাড়াচ্ছি একই হারে বাড়াচ্ছি, যখনই আমি কে বাড়াচ্ছি একই হারে বাড়াচ্ছি। ওকে, তাহলে দীর্ঘকালীন উৎপাদনের ক্ষেত্রে আমরা উৎপাদনের উপকরণগুলোকে একটা নির্দিষ্ট হারে কি করি, বাড়াই। ফলে যেটা ঘটে দেখো, আমার এল কত ছিল 1, কে কত ছিল 2। তো যখন এল 1 কে 2, তখন আমার উৎপাদনটা ছিল কোথায়, এখানে, অর্থাৎ এই রেখাটায়। এটা আইকিউ রেখা বলা হয়। আইকিউ মানে হলো আইসোকোয়ান্ট। ওকে, আইকিউ মানে কি, আইসোকোয়ান্ট অফ প্রোডাকশন, অর্থাৎ সম উৎপাদন রেখা। কি স্যার, সম উৎপাদন রেখা। অর্থাৎ এই যে রেখাটা, এই যে IQ1, এই যে রেখাটা, এটা একটা রেখা না, এটার মধ্যে এটা একটা বিন্দু, 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 এরকম এখানে হাজার হাজার লক্ষ লক্ষ বিন্দু আছে না। তুমি যেই বিন্দুটা কি মেনশন করো না কেন, ধরো এই বিন্দুটা, অথবা এটা বা 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 এটা, যেটাই, যেই বিন্দুটা কি তুমি ধরো না কেন, স্পর্শ করো না কেন, তোমার উৎপাদন কত, 30। কত, তুমি যদি এই বিন্দুতে উৎপাদন করো, কয় পিস উৎপাদন করবা, 30। তুমি যদি এই বিন্দুতে উৎপাদন করো, সেম 30। এখানে উৎপাদন করলেও সেম 30। অর্থাৎ প্রত্যেকটা বিন্দুর মান কত বলো তো, 30। প্রত্যেকটা বিন্দুর মান হলো গিয়ে 30। এর জন্য এই রেখাটাকে বলা হয় কি, আইসোকোয়ান কার্ভ বা সম উৎপাদন রেখা। তাহলে আমরা কি বলতে পারি, যে সম উৎপাদন রেখার মধ্যে কি করা হয়, প্রত্যেকটা বিন্দুতে সম পরিমাণ মোট উৎপাদনকে প্রেজেন্ট করা হয়। সম উৎপাদন রেখা হলো এমন একটা রেখা যার প্রতিটা বিন্দুতে আমার মোট উৎপাদনের পরিমাণ কি, সমান, এবং প্রতিটা বিন্দুর বিপরীতে উৎপাদনের দুইটা উপকরণকে প্রেজেন্ট করা হয়। ধরো আমি যদি এই বিন্দুটার কথা ধরি, বা ধরো আমি এই বিন্দুটাই ধরলাম, এই যে এই বিন্দুটা, তাহলে এই বিন্দুটার মধ্যে আমি যদি উৎপাদন করি, আমার মোট উৎপাদন হবে কয় পিস, 30 পিস। এই 30 পিস উৎপাদন করার জন্য আমি এল নামক উপকরণটা ব্যবহার করলাম কত, 1, এবং আমি কে নামক উপকরণটা ব্যবহার করলাম কত, 2। তাহলে আমি 30 পিস পণ্য উৎপাদনের জন্য 1 পিস এল এবং 2 পিস কে ব্যবহার করতেছি। তার মানে এই রেখাটা হলো এমন একটা রেখা যার প্রত্যেকটা বিন্দুতে আমার মোট উৎপাদনের পরিমাণ কি, সেম, এবং প্রতিটা বিন্দুর বিপরীতে উৎপাদনের কয়টা উপকরণকে প্রেজেন্ট করা হয়, 2টা উপকরণকে প্রেজেন্ট করা হয়। ওকে, এই রেখাটাকে আমরা কি বলবো, সম উৎপাদন রেখা বা আইসো প্রোডাক্ট কার্ভ। ওকে স্যার। তো দেখো স্যার, যখন আমরা 1 পিস এল এবং 2 পিস কে ব্যবহার করতেছি উপকরণ হিসেবে, তখন আমাদের মোট উৎপাদন কত বলো তো, 30। কত, তখন আমরা এই বিন্দুটাতে উৎপাদন করতেছি না, এই বিন্দুটা কোন রেখায় আছে বলো তো, IQ1 রেখায় আছে। অর্থাৎ এই রেখার প্রতিটা বিন্দুর মান কত, 30। তার মানে আমরা 30 পিস পণ্য উৎপাদন করলাম, রাইট। এখন দেখো, আমি এল বাড়ালাম 1 পিস, এল কয় পিস বাড়ালাম, 1 পিস। এখন আমার এল এর পরিমাণ কত, 2। আবার দেখো আমি কে বাড়ালাম কয় পিস, 2 পিস। এখন আমার কে এর পরিমাণ কত, 4। তাহলে দেখো 4 পিস কে আর 2 পিস এল ব্যবহার করার কারণে আমি এখন কি আর আগের বিন্দুটাতে আছি, নাকি আমি বি বিন্দুতে শিফট করছি। বি বিন্দুটা কোন আইসোকার্ভে আছে, আইসোকার্ভ 2তে আছে। এই আইসোকার্ভ 2 আইসোকার্ভ 1 এর উপরে না, তাহলে নিশ্চয়ই এখানে 30 পিস উৎপাদন হলে এখানে 30 পিস হবে না, বেশি হবে। বেশি বলতে কত, 60। আবার দেখো আমি আবার 1 পিস এল বাড়ালাম, ফলে হলো কত, 3। আমি আবার 2 পিস কে বাড়ালাম, হলো কত, 6। এখন কি আর আমি আইসোকার্ভ 2তে থাকবো না, এখন দেখো আমি আবার নতুন আরেকটা আইসোকার্ভে চলে গেলাম, বা নতুন আরেকটা সম উৎপাদন রেখায় চলে গেলাম, সেটার নাম কি, IQ3। এখানে মোট উৎপাদন কত, 90। স্যার এবার তোমরা একটু খেয়াল করো তো, আমি এল বাড়িয়েছি না বলো। আচ্ছা, প্রথমবার আমি এল বাড়িয়েছি কয় পিস, 1 পিস। কে বাড়িয়েছি কত, 2 পিস। ফলে আমার মোট উৎপাদন 30 থেকে বেড়ে কত হয়েছে, 60 হয়েছে না বলো। যে প্রথমবার কত ছিল, 30,
এই যে যখন আমার L1 ছিল, K2 ছিল, তখন আমার মোট উৎপাদন ছিল কত? 30। আমি L 1 পিস বাড়ালাম, কেও 1 পিস বাড়ালাম, এখন আমার মোট উৎপাদন কত? 60। আবার দেখো আমি 1 পিস L বাড়ালাম, 2 থেকে বাড়িয়ে 3 করলাম, এখানে আমার L বাড়লো কয় পিস? 1 পিস। এখানে আমার K বাড়লো কয় পিস? 2 পিস। অর্থাৎ আমি যখনই L বাড়াচ্ছি কয় পিস করে বাড়াচ্ছি? 1 পিস করে। যখনই আমি K বাড়াচ্ছি কয় পিস করে বাড়াচ্ছি? 2 পিস করে। অর্থাৎ আমি যখনই আমার উপকরণগুলো বাড়াচ্ছি বা আমি যখনই আমার উপকরণগুলো চেঞ্জ করতেছি, আমি কি একবার এক এক রকমভাবে চেঞ্জ করতেছি, না প্রতিবার একটা নির্দিষ্ট প্যাটার্ন মেনে চেঞ্জ করতেছি? একটা নির্দিষ্ট প্যাটার্নে চেঞ্জ করতেছি। তাহলে দেখো দীর্ঘকালীন উৎপাদনের ক্ষেত্রে আমরা আমাদের উৎপাদনের উপকরণগুলোকে যদি একটা নির্দিষ্ট প্যাটার্নে চেঞ্জ করি বা একটা নির্দিষ্ট হারে চেঞ্জ করি, সেক্ষেত্রে আমার মোট উৎপাদনটাও কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। যেমন 30 ছিল, চেঞ্জ হয়ে কত হলো? 60। 60 ছিল, চেঞ্জ হয়ে কত হলো? 90। এখন বলো আমার উৎপাদন কি বাড়তেছে না? আচ্ছা, প্রথমবার আমি 1 পিস L 2 পিস K চেঞ্জ করছি, ফলে আমার মোট উৎপাদন চেঞ্জ হয়েছে কত? 30 থেকে বেড়ে 60 হয়েছে, অর্থাৎ 30। পরের বারও আমি 1 পিস L 2 পিস K অর্থাৎ আগের মতোই চেঞ্জ করলাম। প্রথমবার আমি L কে যে হারে চেঞ্জ করছি, পরের বারও আমি L এবং K সেম হারে চেঞ্জ করছি, ফলে আমার টোটাল প্রোডাকশন কি আর আগের মতো আছে? নাই। 60 থেকে বেড়ে কত হয়েছে? 90। কত বাড়ছে বলো? 30। তার মানে আমার টোটাল প্রোডাকশন প্রত্যেকবার একইভাবে বাড়ছে না? তাহলে দেখো একটা নির্দিষ্ট অনুপাতে অথবা একটা নির্দিষ্ট হারে আমরা যদি দীর্ঘকালীন উৎপাদনের ক্ষেত্রে সবগুলো উপকরণকে চেঞ্জ করি, সেক্ষেত্রে আমার মোট উৎপাদন যদি প্রতিবার একইভাবে বাড়ে বা একই হারে বাড়ে, এটাকে আমরা বলবো স্থির মাত্রাগত উৎপাদন। কি বলবো? কি বলবো? স্থির মাত্রাগত উৎপাদন। প্রথম কথা হলো এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটাকে আমরা যদি এক্সপ্লেইন করতে চাই, আমরা কার সাহায্য নিব? মাত্রাগত উৎপাদনের। কার সাহায্য নিব? কার মাধ্যমে আমরা এই গ্রাফটাকে এক্সপ্লেইন করব বলো তো? মাত্রাগত উৎপাদনের, মানে মাত্রাগত উৎপাদনের ধারণার মাধ্যমে আমরা কি করব? এটাকে এক্সপ্লেইন করব। আমার দ্বিতীয় প্রশ্ন, কেন মাত্রাগত উৎপাদন? কেন উৎপাদন বিধি না? কেন তুমি উৎপাদন বিধি দিয়ে গ্রাফটাকে এক্সপ্লেইন করতে পারবা না? বিকজ উৎপাদন বিধিটা সাধারণত স্বল্পকালীন উৎপাদনের ক্ষেত্রে প্রযোজ্য, যেখানে উৎপাদনের উপকরণগুলোর মধ্যে হয়তো একটা ফিক্স থাকে, একটা পরিবর্তনশীল থাকে, রাইট? কিন্তু আমাদের এই যে উদাহরণটা, এক্সাম্পল, এই এক্সাম্পলের মধ্যে আমার উপকরণ কয়টা বলো? 2টা না? একটা কি L আর একটা কি K। এখানে L কি? পরিবর্তনশীল। K এটাও পরিবর্তনশীল, অর্থাৎ 2টা উপকরণের 2টাই ভ্যারিয়েবল। এই যে এরকম। তাহলে এটা কি স্বল্পকালীন না দীর্ঘকালীন? আর দীর্ঘকালীনের ক্ষেত্রে আমরা উৎপাদন বিধিকে অ্যাপ্লাই করি না, আমরা অ্যাপ্লাই করি কাকে? মাত্রাগত উৎপাদনকে। কাকে? মাত্রাগত উৎপাদনকে। তাহলে এই গ্রাফটাকে আমরা যদি এক্সপ্লেইন করতে চাই, আমরা কোন ধারণাটার সাহায্য নিব? মাত্রাগত উৎপাদনের ধারণার সাহায্য নিব। কেন? কারণ আমার দুটোটা উপকরণই চেঞ্জ হচ্ছে, এবং আমি যে চেঞ্জ করতেছি L, আমি কি এক একবার এক এক রকমভাবে চেঞ্জ করতেছি না একটা নির্দিষ্ট হারে? আমি যখন K চেঞ্জ করতেছি এক একবার এক এক রকমভাবে চেঞ্জ করতেছি না নির্দিষ্ট হারে? তাহলে যদি তোমাকে প্রশ্ন করে মাত্রাগত উৎপাদন কাকে বলে, তাহলে উত্তরটা কী হবে? যে উৎপাদনের উপকরণগুলোকে আমরা প্রত্যেকবার যদি একটা নির্দিষ্ট হারে চেঞ্জ করি, ফলে আমার মোট উৎপাদনটাও চেঞ্জ হবে। এবং মোট উৎপাদন চেঞ্জ হওয়ার মানে মানে মোট উৎপাদনের পরিবর্তন এবং উপকরণের পরিবর্তনের হারের অনুপাতকে আমরা কি বলবো? মাত্রাগত উৎপাদন বলবো। কি বুঝাইতে পারছে? দীর্ঘকালীন উৎপাদনের ক্ষেত্রে উৎপাদনের সবগুলো উপকরণকে আমরা একটা নির্দিষ্ট হারে পরিবর্তন ঘটাবো, ফলে মোট উৎপাদনের পরিবর্তন ঘটবে। এই মোট উৎপাদনের পরিবর্তন এবং উপকরণের পরিবর্তনের অনুপাতকে আমরা কি বলবো? মাত্রাগত উৎপাদন। বুঝতে পারছি? এখন যদি মোট উৎপাদন প্রতিবার একই হারে বাড়ে, এটাকে বলা হবে স্থির মাত্রাগত উৎপাদন। যদি মোট উৎপাদন প্রতিবার পূর্বের তুলনায় বেশি বেশি করে বাড়ে, এটাকে বলা হবে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন।
যদি মোট উৎপাদন পূর্বের তুলনায় পরের বার কম কম করে বাড়ে, এটাকে আমরা বলবো ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। বুঝতে পারছি? তাহলে মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে উপকরণগুলো প্রত্যেকবার একই হারে বাড়বে, কিন্তু মোট উৎপাদন একই হারে বাড়তে পারে, পূর্বের তুলনায় পরের বার বেশি করে বাড়তে পারে, অথবা পূর্বের তুলনায় পরের বার কম করেও বাড়তে পারে। প্রতিবার একইভাবে বাড়লে কী হবে? স্থির মাত্রাগত উৎপাদন। পূর্বের তুলনায় পরের বার বেশি করে বাড়লে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন। পূর্বের তুলনায় পরের বার কম কম বাড়লে এটা হবে কি? ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। এখন বলো তো, এই চিত্রটার দিকে তাকালে আমরা কি দেখতে পাই? এই চিত্রটার মধ্যে কোন ধরনের মাত্রাগত উৎপাদনকে প্রেজেন্ট করা হয়েছে বলো? এই যে চিত্রটা, এই চিত্রের মধ্যে আমরা কোন ধরনের মাত্রাগত উৎপাদনকে প্রেজেন্ট করছি বলো? হ্যাঁ, স্থির মাত্রাগত উৎপাদন। কেন? কারণ আমরা এল নামক উপকরণটা একটা নির্দিষ্ট হারে বাড়াচ্ছি প্রতিবার, আবার কে নামক উপকরণটাকেও আমরা প্রতিবার একটা নির্দিষ্ট হারে বাড়াচ্ছি। ফলে আমাদের মোট উৎপাদন কি হচ্ছে? বাড়ছে। যখন আমরা আইসোকার্ভ 1-এ আসি তখন আমাদের মোট উৎপাদন 30। যখন আমরা উপকরণ বাড়ানোর ফলে আইসোকার্ভ 2-তে চলে গেলাম তখন আমাদের মোট মানে উৎপাদন কত? 60। আবার উপকরণ বাড়ানোর ফলে আমরা যখন আইসোকার্ভ 3-তে চলে গেলাম তখন আমাদের মোট উৎপাদন কত? 90। অর্থাৎ আমাদের উপকরণ যেমন একটা নির্দিষ্ট হারে বাড়তেছে, ঠিক তেমনি আমাদের মোট উৎপাদনও একটা নির্দিষ্ট পরিমাণে বাড়তেছে বা একটা নির্দিষ্ট হারে বাড়তেছে, যেটা স্থির মাত্রাগত উৎপাদনকে নির্দেশ করে। কাকে? স্থির মাত্রাগত উৎপাদনকে নির্দেশ করে। বুঝতে পারছি? আচ্ছা, তো দেখো এবার আমি যদি এক্সপ্লেইন করি এই কোয়েশ্চেনটা। বলছে অর্থনীতিতে উৎপাদন কি? তাহলে অর্থনীতিতে উৎপাদন বলতে কাকে বোঝায়? অর্থনীতিতে উৎপাদন বলতে প্রকৃতি প্রদত্ত উপকরণগুলোর রূপগত পরিবর্তনের মাধ্যমে মানুষের অভাব বা প্রয়োজন পূরণের সক্ষমতা আছে এমন উপযোগ সৃষ্টি করাকে বোঝায়, যার আর্থিক ভ্যালু আছে বা আর্থিক মূল্য আছে। ওকে, এরপরে আসো খ, দীর্ঘকালে স্থির ব্যয় থাকে না কেন? আচ্ছা, আমরা একটু আগেই দেখলাম যে দীর্ঘকালীন উৎপাদনের ক্ষেত্রে আমরা কোনো স্থির উপকরণ ব্যবহার করি না। দীর্ঘকালীন উৎপাদনের সব কয়টা উপকরণই কি? পরিবর্তনশীল। এলও পরিবর্তনশীল, কেও কি? পরিবর্তনশীল। এখানে কোনো ফিক্সড কোনো উপকরণ নাই। যেহেতু ফিক্সড উপকরণই নাই, স্থির উপকরণই নাই, তাহলে আর স্থির ব্যয় থাকবে কোত্থেকে? স্থির উপকরণের ব্যয়কে স্থির ব্যয় বলে, পরিবর্তনশীল উপকরণের ব্যয়কে পরিবর্তনশীল ব্যয় বলে। যেহেতু দীর্ঘকালীন উৎপাদনের ক্ষেত্রে কোনো স্থির উপকরণ বিদ্যমান থাকে না, সবগুলো উপকরণই পরিবর্তনশীল, এ কারণে দীর্ঘকালীন উৎপাদনের ক্ষেত্রে কোনো স্থির ব্যয় থাকে না। গ, উদ্দীপকে কোন ধরনের মাত্রাগত উৎপাদন কার্যকর আছে বিশ্লেষণ করো। এখানে বানান ভুল হয়েছে, এটা মাত্রাগত হবে। হ্যাঁ, তাহলে উদ্দীপকে কোন ধরনের বা কি ধরনের মাত্রাগত উৎপাদন কার্যকর আছে বিশ্লেষণ করো। তাহলে আমরা যদি উদ্দীপকের দিকে তাকাই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মোট উৎপাদন প্রতিবার কি কি 30 করে বাড়তেছে। তার মানে এখানে কোন ধরনের মাত্রাগত উৎপাদন বিদ্যমান? স্থির মাত্রাগত উৎপাদন বিদ্যমান। এখন এটাকে বিশ্লেষণ করতে বলছে, তাহলে এটার আনসারটা কীভাবে দেবা? গড় আনসারটা কী হবে? ফার্স্ট লাইনটাই লিখবা যে উদ্দীপকে উল্লেখিত মাত্রাগত উৎপাদনটি হলো স্থির মাত্রাগত উৎপাদন। ফার্স্ট এই লাইনটা লিখবা। এরপরে লিখবা যে উদ্দীপকের চিত্রে আমরা দেখতে পাই প্রতিবার এল নামক উপকরণটি 1 একক করে বৃদ্ধি করা হচ্ছে এবং কে নামক উপকরণটি 2 একক করে বৃদ্ধি করা হচ্ছে। অর্থাৎ একটা নির্দিষ্ট হারে এল এবং কে উভয় উপকরণই বৃদ্ধি করা হচ্ছে, যা দীর্ঘকালীন উৎপাদনকে নির্দেশ করে। আর দীর্ঘকালীন উৎপাদনের বৈশিষ্ট্য ব্যাখ্যা করার জন্য আমরা মাত্রাগত উৎপাদনের ধারণাটাকে প্রয়োগ করি। ওকে, তো এল নামক উপকরণটি যখন 1 একক থেকে বৃদ্ধি করে 2 একক করা হলো এবং কে নামক উপকরণটি 2 একক থেকে বৃদ্ধি করে 4 একক করা হলো, তখন মোট উৎপাদন 30 একক থেকে বৃদ্ধি পেয়ে 60 একক হলো। অনুরূপভাবে যখন এল নামক উপকরণটি আবারও 1 একক বৃদ্ধি করা হলো এবং কে নামক উপকরণটি আবারও 2 একক বৃদ্ধি করা হলো, তখন মোট উৎপাদন 60 একক থেকে বৃদ্ধি পেয়ে 90 একক হলো।
তো দেখা যাচ্ছে প্রতিবার এল এবং কে নামক উপকরণটি একই হারে বৃদ্ধি করা হচ্ছে, যার ফলে মোট উৎপাদন প্রতিবার একই হারে বাড়তেছে, যে স্থির মাত্রাগত উৎপাদনকে নির্দেশ করে। শেষ হয়ে গেল বিশ্লেষণ। বুঝছি আমরা? ওকে, আচ্ছা এবার আসো আমরা যদি ঘ দেখি। হ্যাঁ, আচ্ছা ঘতে কি বলছে, IQ2 এবং IQ3 নির্দেশিত উৎপাদনের পরিমাণ যথাক্রমে 70 এবং 120 হলে মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন হবে ব্যাখ্যা করো। এই যে এখানে IQ2 বা আইসোকার্ভ 2 কত, 60 না? তো ঘতে বলতেছে এটা 60 না হয়ে যদি 70 হয়, কত হয়? IQ3 কত, 90 না? উদ্দীপক বলতেছে যদি এটা 90 না হয়ে 120 হয়, কত স্যার? তাহলে IQ2 যদি 70 হয় এবং IQ3 যদি 120 হয়, সেক্ষেত্রে তুমি গতে যা বলছো তার তুলনায় কি পরিবর্তন ঘটবে? আচ্ছা গতে আমরা কি বলছি বলো? গতে আমরা বললাম এটা হলো স্থির মাত্রাগত উৎপাদন, রাইট? এটা বললাম না আমরা গতে। এখন আসো এই যে মানগুলো আমরা চেঞ্জ করলাম, 60 জায়গায় 70 হলো, 90 জায়গায় 120 হলো। দেখো এল তো আমার একইভাবেই বাড়ছে, কেও আমার সেমভাবেই বাড়ছে, এল এবং কে আগের মতো একই হারে বাড়ছে, কিন্তু মোট উৎপাদন দেখো তো প্রথমবার 30 থেকে বেড়ে কত হয়েছে, 70। এখানে কত বাড়ছে, 40। পরের বার আবার 70 থেকে বেড়ে কত হয়েছে, 120। এখানে কত বাড়ছে বলো, 50। তাহলে এল এবং কে একটা নির্দিষ্ট হারে বাড়ছে বা বৃদ্ধি পেয়েছে বা পরিবর্তন হয়েছে, কিন্তু মোট উৎপাদন এটা কি নির্দিষ্ট হারে বাড়ছে, নাকি প্রথমবারে যা বাড়ছে পরের বার তার চেয়ে বেশি বাড়ছে? প্রথমবার কত বাড়ছে, 40, পরের বার গিয়ে 50। এই যে 30 থেকে বেড়ে 70 হয়েছে, তার মানে 40 বাড়লো। 70 থেকে বেড়ে 120 হলো, তার মানে কি 50 বাড়লো। তো তুমি বলো এটা কি স্থির মাত্রাগত উৎপাদন? নো। কেন না? কারণ স্থির মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে প্রতিবার একই পরিমাণে বাড়বে, বাট এখানে কি প্রতিবার একই পরিমাণে বাড়ছে, নাকি প্রথমবার যা বাড়ছে পরের বার তার চেয়ে বেশি বাড়ছে? তার মানে এটা ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদনকে নির্দেশ করতেছে। ওকে, তাহলে ঘ নাম্বারে এই যে মান যে চেঞ্জ করে দিল, 60 জায়গায় 70 আর 90 জায়গায় 120, এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদনকে নির্দেশ করা হচ্ছে। তো আমরা যখন ঘর অ্যান্সার লিখবো, আমরা ফার্স্ট কথাটা কি লিখব? দেখো ঘতে ফার্স্টে এই চিত্রটা আঁকতে হবে, একে এরপর লিখবো উদ্দীপকের আলোকে বলা যায়, মানে উদ্দীপকের আলোকে বলা যায় বা উদ্দীপকে উল্লেখিত মানগুলো ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদনকে নির্দেশ করছে। এই কথাটা আগে আমরা লিখে নিলাম যে উদ্দীপকের পরিবর্তিত মানগুলো ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদনকে নির্দেশ করছে, এটা লিখলাম। এরপরে তুমি ব্যাখ্যা করো, হ্যাঁ, যে পূর্বের ন্যায় বর্তমানেও এল নামক উপকরণটি প্রতিবার 1 একক করে এবং কে নামক উপকরণটি প্রতিবার 2 একক করে, অর্থাৎ একটি নির্দিষ্ট হারে এল এবং কে নামক উপকরণ দ্বয় পরিবর্তন করা হচ্ছে। ফলে প্রথমবার মোট উৎপাদন 30 থেকে বৃদ্ধি পেয়ে 70 হলো এবং দ্বিতীয়বার 70 থেকে বৃদ্ধি পেয়ে 120 হলো। অর্থাৎ প্রথমবার মোট উৎপাদন বৃদ্ধি পেয়েছে 40, পরের বার বৃদ্ধি পেয়েছে 50, যা পূর্বের তুলনায় অধিক। তাই বলা যায় উদ্দীপকে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদনকে নির্দেশ করা হচ্ছে। ওকে স্যার, এভাবে লিখতে পারবা? আচ্ছা, তো এই যে লিখতে পারবে, এটার অ্যান্সারটা আমি এবার একটু দেখাই দিই। তাহলে আমরা কি প্রশ্নটা বুঝলাম স্যার? মাত্রাগত উৎপাদনের প্রশ্নটা বুঝে গেল? গুড। আচ্ছা তাহলে দেখো এই যে এখানে আমরা একটু দেখি, তো ক হলো অর্থনীতিতে উৎপাদন কি, তাই না? এটা ছিল আমাদের প্রথম প্রশ্ন। এই যে আনসার, যে অর্থনীতিতে উৎপাদন বলতে দ্রব্যের উপযোগ সৃষ্টি করাকে বোঝায়। ওকে, এরপরে খ নাম্বারটা কি, দীর্ঘকাল স্থির ব্যয় থাকে না কেন? ওই সেম আমি যেটা বলছি ওইটাই বলছি, যে কোনো উৎপাদন প্রতিষ্ঠান স্বল্প মেয়াদে পণ্য উৎপাদনের জন্য যে সুস্পষ্ট স্থির ব্যয় ও অব্যক্ত ব্যয় বহন করে তাদের সমষ্টিকে স্থির ব্যয় বলে। ওকে, এই কথাটা বুঝছো? মানে স্বল্পকালীন সময়ে কোনো প্রতিষ্ঠান যে সুস্পষ্ট স্থির ব্যয় ও অব্যক্ত ব্যয় বহন করে
যেমন ধরো আমি যদি বলি অবচয়, ওকে, অবচয় এটা কি ব্যক্ত না অব্যক্ত? এই যে তোমরা বসে আছো, বেঞ্চ আমি যে দামে কিনছি এখন কি সেই দামে বিক্রি করতে পারবো, নাকি এটা ইউজ করার কারণে ভ্যালু কমে গেছে? ধরো আমার এই যে ক্যামেরা, এটা যে দামে কিনছে এখন ওই দাম আছে, আমার বোর্ড যে দামে কিনছে ওই দাম আছে, এসি, তার মানে এগুলো ইউজ করার কারণে কি হচ্ছে, ভ্যালু কমে যাচ্ছে, অথচ আমি কিন্তু এটা দেখতে পারতেছি না, ফিল করতে পারি। এটা হলো অব্যক্ত ব্যয় বা অদৃশ্যমান ব্যয়। এই যে স্থির ব্যয়, অদৃশ্যমান ব্যয়, এদের সমষ্টিকে কি বলা হবে বলো তো? এদের সমষ্টিকে বলা হবে কি, স্থির ব্যয়। কিন্তু দীর্ঘকালে মোট ব্যয় বলতে শুধু পরিবর্তনশীল ব্যয়কে নির্দেশ করে। দীর্ঘকালে স্থির ব্যয় শূন্য ধরা হয়, ওকে। দীর্ঘকাল এমন এক সময়কে বলা হয় যখন সবই পরিবর্তনশীল, তাই দীর্ঘকালে সবই পরিবর্তনশীল ব্যয়, এজন্য দীর্ঘকাল স্থির ব্যয় থাকে না। ওই একই কথা বারবার বারবার বলছি না, এতটুকু হলেও হয়, সমস্যা নেই। আচ্ছা, এবার গ নাম্বারটা কি বললো, ওই যে উদ্দীপকে কোন ধরনের মাত্রাগত উৎপাদনকে নির্দেশ করা হয়েছে। তাহলে এখানে দেখো ওরা কি বলছে, যে উদ্দীপকে স্থির মাত্রাগত উৎপাদন কার্যকর আছে, ওকে। কোন ধরনের? স্থির মাত্রাগত। এবং এটা কেন সেটা তো আমরা জানি। হ্যাঁ হ্যাঁ, ছবি তুলতে পারো। আর দেখো এই যে ঘতে এই যে 30, 70, 120, এখানে কোন ধরনের মাত্রাগত উৎপাদন? এই যে দেখো এখানে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন পরিলক্ষিত হয়, ওকে। এই ব্যাখ্যাগুলো ওরা দিয়ে দিস, ওকে স্যার। পারা যাবে নাকি যাবে না? কঠিন না সহজ? বুঝতে পেরেছ? গুড। তাহলে আমরা যদি আজকের ক্লাসটাকে ডেসক্রাইব করি, তাহলে বলো তো আজকে আমরা কি শিখলাম? দীর্ঘকালীন উৎপাদন কি জিনিস, দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক কি, এবং দীর্ঘকালীন উৎপাদনের ক্ষেত্রে মাত্রাগত উৎপাদনটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব, তাই না? আর মাত্রাগত উৎপাদনের প্রকারভেদগুলা কয়টা? 3টা, স্থির, ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান। কিভাবে আমরা বুঝবো, ওকে, এই বিষয়গুলো। ঠিক আছে স্যার?